আচ্ছা, আমরা আজকে যে টপিকস গুলো আছে এগুলো হচ্ছে আজকের টপিক। গতকাল কিন্তু 3টা টপিক শুরু হয়ে গেল। গতকালের টপিকস গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। এর মধ্যে আমরা গতকালের দেখি নামাজের আগে 2টা টপিক শেষ করা যায় কিনা। একটা নাম হচ্ছে গতকালকের ছিল, আমরা অস্টিওপোরোসিস পড়িয়ে ফেলেছি, পড়ানো বাকি আছে আপনাদের অবেসিটি বেশি। আচ্ছা, রিউমেটিক ফিভারটা পড়াই আগে, ওটা বেশি ইম্পর্টেন্ট এবং এটা বেশি পেশেন্ট আছে। ছিল রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভার, জি, বাত জ্বর না, এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস পড়িয়েছি। রিউমাটয়েড, ওটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা রিউমেটিক ফিভার, ওটা টয়েড, এটা টয়েড। এখানে লেখেন, ইট ইজ এ মাল্টি সিস্টেম ডিসঅর্ডার এটা কি আগে থেকে না। হ্যাঁ, গতকালকে 3টা টপিক বাকি ছিল, এর মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট, যে আমরা কি শেষ করে এরপরে এগুলোতে যাব। এটা লেকচার 14 হ্যাঁ, ইট ইজ এ মাল্টি সিস্টেম ডিসঅর্ডার দ্যাট অকার্স। এটা না পড়ালে অনেক কিছু বাকি থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিজিজ। As a sequel of as a sequelae to pharyngitis by group A beta streptococci এখানটা ইয়ে দিতে পারেন, অবশ্যই হিমোলাইটিক দিতে পারেন। এটা একটু লেখা শেষ নাকি সবার? গ্রুপ এ পর্যন্ত লেখেন, একটু ভেঙে দিই। Sequelae to pharyngitis by group A hemolytic that occurs. OCCURS. Walaikum salam. গ্রুপ এ একটু লেখেন, হেমোলাইটিক HAE হেমোলাইটিক বিটা স্ট্রেপ্টোককাস। এটা হ্যাঁ, এই গ্রুপ এ বিটা, এটা হচ্ছে ভাইরাসের নাম, ব্যাকটেরিয়ার নাম, এটা ব্যাকটেরিয়ার নাম। এই হেমোলাইটিক বিটা স্ট্রেপ্টোকক্কাস দেখা। হ্যাঁ, পুরোটা ব্যাকটেরিয়ার নাম। কঠিন না বাংলায় বিটা, এটা বিটা, আলফা বিটা লিখে না, আলফা বিটা, এটা এই বিটা। ইয়ে করতে হবে, সাইন করে ফেলতে হবে, আমাদের ক্লাসের হ্যাম্পার হবে, সময় কম। আচ্ছা, এটাকে একটু বুঝিয়ে দিলে সহজ হবে। এটা যে মাল্টি সিস্টেম, এটা শুধু একটা সিস্টেমকে ইনভলভ করে না, অনেকগুলো সিস্টেমকে ইনভলভ করে আমাদের বডিতে, হার্ট থেকে শুরু করে পুরো মাল্টি সিস্টেম। মাল্টি সিস্টেম মানে হচ্ছে 2 এর বেশি কোনো একটা সিস্টেমকে, সিস্টেম তো বুঝেন, এটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম একটা, কার্ডিওভাস্কুলার সিস্টেম একটা, রেনাল সিস্টেম একটা, শ্বসনতন্ত্র একটা, রচনতন্ত্র একটা, তারপরে রক্ত সংবহনতন্ত্র, সবগুলো হচ্ছে সিস্টেম। এরকম হচ্ছে মাল্টি সিস্টেমকে করে, মানে 2 এর অধিক সিস্টেমকে ইনভলভ করলে এটাকে বলা হয় মাল্টি সিস্টেম। ডিসঅর্ডার তো বুঝেন, একটা অ্যাবনরমালিটি দ্যাট অকার্স, যেটা সম্পন্ন হয় অ্যাজ এ সিকুইলি, মানে একটা ধারাবাহিকতায়, টু ফেরিনজাইটিস। ফেরিংস আমরা জানি, গলবিলকে ফেরিংস বলা হয়ে থাকে। আইটিস মানে ইনফ্লামেশন, তো ফেরিংসের ইনফ্লামেশনকে বলা হয় ফেরিনজাইটিস, মানে টনসিল যেখানে থাকে ওই জায়গাগুলো যদি কোনো ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়, তাকে এটা আমার ফেরিনজাইটিস বলা হয়।
লিখে দিয়েছে কোনটা দ্বারা, বাই গ্রুপ এ হিমোলাইটিক বিটা স্ট্রেপ্টোকাই, তার নামই এটা, গ্রুপ এ হিমোলাইটিক বিটা স্ট্রেপ্টোকাস। স্ট্রেপ্টোকাস একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া একটা ভাগ আছে গ্রুপ এ, গ্রুপ বি ও আছে, হিমোলাইটিক আছে, নন হিমোলাইটিক আছে, এনে গ্রুপ এ হিমোলাইটিক বিটা স্ট্রেপ্টোকাস। মানে এই গ্রুপ এ ভিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকাস যেটা আছে, এটা দ্বারা যদি আমাদের প্রথমে ফেরিনজাইটিস হয় এবং এটার পরবর্তী ধাপের মধ্যে বা এটার ফলশ্রুতিতে যদি আমাদের মাল্টি সিস্টেম ইনভলভ করে, তাকে বলা হয়ে থাকে রিউমেটিক ফিভার। প্রথমে গলা ব্যথা, গলা ব্যথার পরবর্তীতে গলা ব্যথার সাথে সামঞ্জস্যপূর্ণ অনেকগুলো সিস্টেম একসাথে ইনভলভ করে। কেন একটু বুঝাই দিই, এটা তো পরীক্ষা আসবে না। ধরেন একটা ব্যাকটেরিয়া এরকম দেখতে, তার এখানে অনেকগুলো স্পাইক আছে, এখন তার যে শেপ, পরে দেখা যায় যে আমাদের যে হার্টের যে মাংসপেশি, আমরা মায়োকার্ডিয়াম বলি, এখানে একটা সেল ঠিক একই শেপের, ব্যাকটেরিয়াটা যে শেপের আর হার্টের মাংসপেশিটা একই শেপের, হ্যাঁ মাংসপেশি বা কোষ ধরেন। তো এইখানে তো এটার উপরে দেখা যায় যে একটা প্রোটিন আছে একরকম, টুপিওয়ালা একটা প্রোটিন বা টুপি একটা চিহ্ন আছে, তার উপর একটা টুপিওয়ালা চিহ্ন আছে সেম রকমের, কিন্তু সে আমার বডির কোষ, সে একটা বাইরের ব্যাকটেরিয়া। এখন ব্যাকটেরিয়া যদি ঢুকে তাহলে আমাদের বডি কি করবে, রোগ প্রতিরোধ তন্ত্র এসে মারামারি শুরু করবে তার সাথে। এখন রোগ প্রতিরোধ তন্ত্র আসলে চিনে এই ব্যাকটেরিয়াকে, এসে সে প্রথমে তাকে দেখে অবজার্ভ করে স্ক্যান করে রাখে, পরবর্তী সে যখন আবার আসে বারবার সে আক্রমণ করে, তখন তার ধরে, কারণ তার মেমোরি সেল থাকে তখন দেখে যে ব্যাকটেরিয়া মাথায় টুপি আছে বা একটা ক্যাপ আছে বড়, ধরেন একটা ক্যাপ বানিয়ে দিই আমরা, এরকম ক্যাপ আছে একটা ব্যাকটেরিয়া মাথায়, তখন সে এই রোগ প্রতিরোধ তন্ত্র কি করে, মানে বাহিনী পাঠায় যে মাথায় ক্যাপওয়ালা যে ব্যাকটেরিয়াটা আছে তার মারতে হবে। তো পাঠাইছে পুরো সিস্টেমের মধ্যে, পুরো রক্তের মধ্যে ছড়াই দিছে, যে সৈন্যবাহিনী পুরো রক্ত যেখানে পাবে এনে মারবা, তার একটা জায়গাতে গলা পাঠাতে পারবো না, পুরো বডিতে পাঠাইতে হবে একসাথে। তখন পাঠায়, তখন গিয়ে গলার ওই ব্যাকটেরিয়াটাকে মারে, বাইরে সৈন্যবাহিনী গিয়ে মারে এই ব্যাকটেরিয়াটাকে, টুপিওয়ালাটাকে। পরে ঘুরতে ঘুরতে হার্টে যায়, গিয়ে দেখেছে কিরে এই টুপিওয়ালা ব্যাকটেরিয়া এখানে একটা বসে আছে, যে কিন্তু মাংসপেশি, সে কিন্তু চিনে না, সে দেখেছে ওইটার মতো এটা এখানে একটা মাংসপেশি বসে আছে, এটা মাংসপেশি, সে মনে করে এটা ব্যাকটেরিয়া। এই কোষটাকে সে বাইরে একটা জিনিস মনে করে, কারণ দুটার সাথে মিল আছে এই জন্য। এটাকে আমরা মাইক্রোবায়োলজির ভাষায় মলিকুলার মিমিক্রি বলি, জানার দরকার নাই। তো এটার সাথে এটা একটা সামঞ্জস্যপূর্ণ অবস্থান দেখে কি করে, যখন মারামারি শুরু হবে, তারেও মারে, দুজনে মার খায়। ও মার খেলে মরে যায়, ও মার খেলে হার্ট দুর্বল হয়ে যায়, ঝামেলা। কিন্তু একটা ভালোর জন্য হয়েছে, ঠিক তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় আমাদের এই কোষটা ড্যামেজ হয়ে গেল, এরপর থেকে হার্টের সমস্যা ডেভেলপ করে। তো এটা একটা রোগ, এই রোগটা হচ্ছে যে আমাদের রোগ প্রতিরোধ তন্ত্রের একটা জটিলতার কারণেই এই রোগটা সৃষ্টি হয়। সচরাচর এটা হয় না, সচরাচর এই রোগ প্রতিরোধ তন্ত্রের যে সমস্যাটা হয় না, কিন্তু যাদের সমস্যাটা হয় তাদের এই রোগটা হয়, এবং এই রোগটা মেইনলি হয় বাচ্চাদের 5 to 15 ইয়ার্স এর মধ্যে। এবং গ্রামের বাচ্চারা বলে যে অনেক পা ব্যথা করতেছে, সন্ধ্যা হলে পা ব্যথা শুরু হয় তার, তারপরে হাত ব্যথা শুরু হয়, জ্বর ওঠে, এগুলো বাত জ্বরের একটা সাইন, এগুলো বাচ্চাদের হয়, চিলড্রেনদের। এবং তাদের প্রথমে কি হয়, যে তাদের প্রথমে থাকে গলা ব্যথা। এই রোগটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, একটা রোগ দিয়ে আপনি হাজার হাজার রোগী পাবেন। তাদের প্রথমে হয় গলা ব্যথার 1 থেকে 1.5 সপ্তাহ পর সমস্যা হচ্ছে না, এটা বলছেন এখানে দেখতেছেন না, লম্বা তো এখানে কিভাবে ব্যালেন্স করে বসেন, দেখেন না, এই কোনায় জানো ভাইয়ের সাথে কষ্ট হচ্ছে, দেখেন যার যদি সবার যদি সুবিধা হয় আর কি, যেটা এরপরে হয়েছে কি, প্রথমে থাকে গলা ব্যথা ভালো হয় না 1.5 সপ্তাহ হয়ে যায়, 1.5 সপ্তাহের পর তার জ্বর আসে। হ্যাঁ, বড়দের কম, বাচ্চাদের বেশি, সবচেয়ে বেশি। বাচ্চাদের ইমিউনিটি ভালো থাকে না তো এই সময়টাতে, এবং এই সময়তে বড়রা এগুলো সহ্য করে নেয়। কিন্তু মেইনলি বাচ্চাদের রোগ, বড়দের যেটা হয় এটা হচ্ছে আর্থ্রাইটিস, বড়দের যেটা হয় এটা হচ্ছে টনসিলাইটিস, টনসিলের সমস্যা। এই গলা ব্যথা যেটা আছে বাচ্চাদের টনসিলাইটিস হয় না, বাচ্চাদের ফেরিনজাইটিস হয়, হওয়ার পরে এই 1 সপ্তাহে ব্যাকটেরিয়া ঘুরে পরবর্তীতে এই রোগটা তার করে ফেলে। জি কি আছে, আপনি ওই কুসুম গরম পানিতে লবণ দিয়ে সকালে এবং রাতে গড়গড়া করবেন, আর সন্ধ্যায় আদা চা খাবেন, একটু গরম লাগাইতে হবে, লাগাইলে দেখবেন কমে যাবে ইনশাআল্লাহ। মুসিদি এটা বুঝছেন তো না, খেতে হবে ইনশাআল্লাহ।
কালি কি ইয়া কি আমি বুঝলাম, ডাস্টার কি, কেমন বৃষ্টি দেখা যাচ্ছে না লাগবে না। মোনাস্টেন তো অ্যাজমার ওষুধ, অ্যাজমার ওষুধ এগুলো কাশি দেওয়া যেমন। ভাই তাতে লিখে ফেলতে হবে, এটা কিন্তু এটা হলে আমাদের ক্লাস একটা দিয়ে শেষ হয়ে যেতে পারে, যদি আপনার কথা বলেন আমরা ইয়ে করতে পারবো না। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি দেখে আমরা বুঝবো যে এই রোগটা হচ্ছে? একটা তো বুঝলাম যে প্রথমে গলা ব্যথা থাকবে, এরপরে তার জ্বর আসবে, আর কিছু আছে এটা লিখেন, পরীক্ষায় দিব আমি ইনশাআল্লাহ যদি আমি ইয়া করি। এটাকে বলা হয় থেকে জনস ক্রাইটেরিয়া। বিজ্ঞানী জন সাহেব এই ক্রাইটেরিয়া গুলো দিয়েছেন, এগুলো ফিল আপ করলেই বুঝতে পারবো আমরা তার রিউমেটিক ফিভার আছে। তার নাম হচ্ছে জনস ক্রাইটেরিয়া। এটা আবিষ্কার করছে জন্য না, এবার আবিষ্কার করে না, এগুলো ব্যালেন্স করে দিছে আর কি, এগুলো থাকলে এটা হবে। এই রোগের সে অবজার্ভ করছে শুধু এতটুকুই। এক নাম্বার মেজর ক্রাইটেরিয়া, মেজর ক্রাইটেরিয়া গুলো পরীক্ষায় দিব 2 নাম্বারের জন্য। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মধ্যে একটা হচ্ছে জনস ক্রাইটেরিয়া। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে জনস ক্রাইটেরিয়াটাই এখন ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, এবং এটার উপরে বেস করে আমরা রোগী ডায়াগনোসিস করি, জন সাহেবরা দিয়েছে। তাহলে মেজর ক্রাইটেরিয়ার মধ্যে আছে 5টা, দেখি আমরা কি দিয়েছে। এক নাম্বার হচ্ছে কার্ডাইট, আমি বুঝাই দিব সবটা, আমরা লিখে ফেলেন তাড়াতাড়ি। কার্ডাইটিস। 2 নাম্বার হচ্ছে মাইগ্রেটিং পলিআর্থ্রাইটিস। Carditis, migrating polyarthritis, subcutaneous nodule, erythema marginatum, এটা হচ্ছে সিডেনহামস কোরিয়া, ওটাই বলি। তারা কি দিয়েছে? সিডেনহামস কোরিয়া দিব আমরা, এটা রিউমেটিক কোরিয়া দিয়েছে, সিডেনহামস কোরিয়া। কোরিয়া এই এটা হচ্ছে মেজর ক্রাইটেরিয়া। এটা হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া। মাইগ্রেটাম, হ্যাঁ হ্যাঁ মার্জিনেটাম, হ্যাঁ। মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে আছে, এক নাম্বার হচ্ছে ফিভার। সময় হয়ে গেছে না? জি মাইনর ক্রাইটেরিয়া 2 নাম্বার, জি জি। শহীদুল ভাই আমি জানি এটা থাকবে, আমি বুঝবো না। ফিভার, আর্থালজিয়া, আমার ভয় লাগে এই আর কি, আর আমার হার্টবিটও শুরু হয় প্রিভিয়াস। এটা তো হারাম কাজ, আমি ভাবি আর কি, মাসালাগত জটিলতা আছে। হিস্ট্রি অফ, জি জি, অহেতুক কোনো ছবি তোলা জায়েজ নাই। ওইটা তাদেরকে জিজ্ঞেস করেন, এটা সরকারি জিনিস, আমি তো বলতে পারবো না। হ্যাঁ এগুলো আমরা বললে মুসিবত, বললে আবার বঙ্গবন্ধুর বিরুদ্ধে আচরণ করবো আমরা, আবার ছাত্রলীগ ধরবে আমাদের পরে। তাহলে আচ্ছা এগুলো আছে, আর 2-3টা আছে, একটু লিখে ফেলেন। লিখে ফেলছেন মনে হয়? লিখে ফেললে আমরা আর 1 মিনিট পড়াবো। 1 নম্বর হচ্ছে দেখেন মেজর ক্রাইটেরিয়া, মানে যে যে জিনিসগুলো থাকলে আমরা বুঝবো যে তার বাদ আরো কিছু আছে, আর দুইটা আছে। ঠিক আছে নামাজ পড়ে এসে দিই। জি হ্যাঁ, এখান থেকে আমরা একটু সংজ্ঞাটা আপনি লিখে নিন, আর এই ক্রাইটেরিয়া গুলো ইম্পর্টেন্ট, এখান থেকে শুরু হয়েছে লিখুন। এই জিনিসটা মজা আছে বুঝতে। দিয়ে নেই, রেকর্ডও দিয়ে নেই, এদিকে স্পিকারও দিয়ে নেই, দুইটাই ঝামেলা হয়েছে। ভালো করছেন মনে করে দিয়েছেন।
আচ্ছা গেল। এরপর আমরা লিখবো, থাক সমস্যা নেই, কি দিব যেগুলো আসছে এগুলো হচ্ছে সিমটম, ঠিক আছে? যেগুলো ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া দিয়েছে সেগুলো সিমটমস। সায়েন্স কি কি দেখবো আমরা? এই তো বেশি এ কঠিন অনেক, কি দিব? লেখেন, বুঝতে তো ভালো। প্যান সিস্টোলিক মারমার লেখেন। লেখেন প্যান সিস্টোলিক মারমার। প্যান সিস্টোলিক মারমার, এটা মারমার দেখি গার্ডিয়া। কার্ডিওমেগালি। তারপর আমাদের যায় ফিচার্স অফ হার্ট ফেলিয়ার। লিখছেন নাকি? তারপর লিখতে পারেন পারসিস্টেন্ট ফিভার। অনেক লেখা, আপনাদেরকে একটু খুলে খুলে দিতে হবে। আচ্ছা এগুলো দিতে আর লাগবে না। তাহলে এটা একটা হচ্ছে প্যান, আচ্ছা এটা একটু বোঝাতে হবে। প্যান সিস্টোলিক, প্যান মানে সমগ্র অঞ্চল জুড়ে বা সমগ্র সময় জুড়ে, পুরো সময়টি জুড়ে, পুরো সময় জুড়ে দেখে বলা হচ্ছে প্যান। প্যান মানে হচ্ছে পুরো সময় জুড়ে। প্যান সিস্টোলিক মারমার, আমরা জানি সিস্টোল এবং ডায়াস্টোল দুটো হচ্ছে আমাদের হার্টের অ্যাক্টিভিটি। সিস্টোল মানে হচ্ছে সংকোচন, ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। আমরা প্রথমে ব্লাড প্রেসার মাপলে প্রথম যেখান থেকে বিট দেওয়া শুরু করে ওইটা হচ্ছে সিস্টোলিক প্রেসার, এবং যেটা শেষ হয় যে জায়গায় ডায়াস্টোলিক প্রেসার। তো এখানে বলেছে আমি সিস্টোল যখন মানে সেই সংকোচন হয়ে রক্তটা চাপ দিয়ে পুরো বডিতে পাঠিয়ে দিবে। এই সিস্টোল হওয়ার সময়ে দেখেন, সিস্টোল হওয়ার পুরো সময়টাতে তাহলে এই দুটা যদি মিশাই দেন তাহলে পুরো সিস্টোল জুড়ে মানে পুরো সংকোচনটা সময়টা জুড়েই মারমার হয়। মারমার মানে কি? অনেকে মুরমুর করে, এই মুরমুর করার জন্য মারমার পড়তে হবে। ইট ইজ অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। একটু অনেক বড় সংজ্ঞা দিব না, এটা আমরা এটাই জানলে হবে। পুরো সময় জুড়ে একটা অ্যাবনর্মাল হার্ট সাউন্ড থাকবে। হার্ট সাউন্ড কি দুইটা, হার্ট সাউন্ডকে আমরা দুই ভাগে ভাগ করি মেইনলি। একটা হচ্ছে লাভ ডাব, আপনি বসান স্ট্যাথো বসান বুকের মধ্যে, কানে দেন, তারপরে দেখবেন যে লাভ ডাব চলছে। এটা মানে হার্টের ধুকপুক করে যে একটু পর দিয়ে ছাড়ে সংকোচনটাকে আমরা লাভ মানে এই লাভ শব্দটা উচ্চারণ করলে যেরকম এরকম একটা শব্দ শুনি বুক থেকে, এই জন্য আমরা লাভ দিয়েছিলাম। আর এটা হচ্ছে ডাব, যখন সে প্রসারণ হয় এটা শব্দটা হচ্ছে ডাব। তো লাভ ডাব শব্দ করে, তো এই পুরো শব্দটা করার সময়ে লাভ ডাবটা বাদ দিয়ে অন্যরকম ঠিক এরকম আমি যে নাচ করছি এরকম, অথবা ধরেন এরকম মানে হার্ট থেকে আওয়াজ শোনা যায় রোগীদের। এটা কি স্যার মানে স্টেথোস্কোপে বাইরে থেকে তো শুনবে না, কখনো সম্ভব না। এটা একরকম মানে মারমার তো অনেক ধরনের হয়। মারমার জন্য আলাদা পুরো বিশাল পড়া আছে। কারণ মানে বন্দুক যখন গুলি করে না ঠেস 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 করে আওয়াজ করে না, ঠিক এরকম একটা, অথবা কোয়া ছিল লাভ ডাব বিট করে যেমন হার্টে এরকম হওয়ার কথা ছিল স্বাভাবিক, কিন্তু এই এটা এরকম করবে, শুনতে হবে অনেকবার।
এরকম হইতে পারে, বন্দুক বারবার বন্দুক করলে মানে গুলি দিলে যেরকম হয় এরকম হয়, ওইটাকে আমরা, এটা যদি পুরো সংকোচন জুড়ে এই শব্দটা হয় এটাকে বলা হয় প্যানসিস্টোলিক মারমার। এটা আসলে রোগীদের জন্য অনেক মানে ভোগান্তির একটা কারণ, অনেক ভয়ের কারণ। শুধু কি সংকোচনের ক্ষেত্রে এই হ্যাঁ, সিস্টোলের সময় মারমারটা ডায়াস্টোলে নরমাল থাকবে। ডায়াস্টোলে প্রসারণ হয়, প্রসারণে ডাব হয়, ডাবটা অল্প করে আসে, যে লাভটা ফোর্সফুলি হয়, বেশি শোনা যায় এবং এটা একবারে অ্যাবনরমাল সাউন্ড করে থাকে। আর হচ্ছে বুঝছেন তো না, প্যানসিস্টোলিক মারমার। আচ্ছা, আপনার যদি ইয়া থাকে তাহলে ইউটিউবে গিয়ে দেখতে পারেন, মারমারের সাউন্ড গুলো শুনতে পারেন। মারমার লিখে সাউন্ড দিলে দেখবেন যে সুন্দর লাগে শুনতে, যে রোগী তার তো জীবন শেষ। টেকিকার্ডিয়া, টেকিকার্ডিয়া মানে আর দুই ধরনের কার্ডিয়া আছে, একটা হচ্ছে ব্রেডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া। ব্রেডিকার্ডিয়া মানে হচ্ছে নরমাল হার্টবিট, আমরা জানি 60 থেকে 90 নরমাল বিট পার মিনিট, মানে 1 মিনিটে আমাদের হার্ট 60 থেকে 90 বার বিট করে। তো যদি এটা 90-60 এর চেয়ে নিচে কমে যায় তাহলে বলা হয় ব্রেডিকার্ডিয়া, 90 এর চেয়ে বেশি হয়ে গেলে টেকিকার্ডিয়া। তাহলে তার এখানে 90 এর চেয়ে বেশি থাকবে হার্টবিট। আমরা যদি পালস দেখি অথবা স্ট্যাথো বসিয়ে গুনি কয়টা ইয়া করেছে, তাহলে দেখবো যে আমরা তার টেকিকার্ডিয়া। যদি টেকিকার্ডিয়া হয় তাহলে 60 এর নিচে, টেকি মানে বেশি, 90 এর বেশি, ব্রেডিকার্ডিয়া মানে 60 এর কম। এরপর হচ্ছে কার্ডিওমেগালি। কার্ডিও মানে হচ্ছে হার্টের মাংস বেশি, মেগালি হচ্ছে বড় হয়ে যাওয়া। যেহেতু হার্টের পুরো অঞ্চল জুড়ে সে ইনফেকশনটা ছড়ায় বা ইনফ্লামেশন করে, তো হার্টের মাংসপেশিটা ইনফ্লামেশনের কারণে আগের সাইজের চেয়ে বেশি বড় হয়ে যায়। তারপর হচ্ছে ফিচার্স অফ হার্ট ফেলিওর। হার্টের ফেল মানে হার্ট ফেল করা কি, হার্ট পাম্প করতে পারছে না, এই ফিচারগুলো দেখা যাবে। কেমন? পাম্প করতে পারলে সে রক্ত আনবে, রক্ত পাঠাবে আবার বডিতে। যদি হার্ট ফেলিওর হয় তো রক্ত আনতে পারবে না, সে ভেইনের মাধ্যমে বা শিরার মাধ্যমে যে রক্তগুলো আসতো আমাদের বডিতে ওইগুলো আসতে পারে না। আসতে পারলে কি হবে? পা ফুলে যাবে, চেহারা ফুলে যাবে, এবার দেখবে যে শ্বাসকষ্ট শুরু হয়েছে। তো অনেকগুলো হয়। তারপরে হার্ট রেট কমছে বাড়ছে, প্রেসার বাড়ছে কমছে, প্রেসার বেড়ে যাবে অনেক। তো এগুলো দেখলে বুঝতে পারবে যে পা ফুলে বালিশ হয়ে গেছে, মুখ ফুলে গেছে, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে হার্ট ফেল করছে এবং হার্ট সে পাম্পিং অ্যাক্টিভিটি করতে পারছে না। এরপরে দেখবো যে ইউরিন আউটপুট কমে গেছে, কারণ হার্ট তো পাঠাতে পারছে না রক্ত, ইউরিন থাকবে কেমনে। একটা হচ্ছে পারসিস্টেন্ট ফিভার, লম্বা সময় জ্বর থাকবে, 1 থেকে 1.5 মাস টানা জ্বর থাকবে, সন্ধ্যা সন্ধ্যা জ্বর আসে একটু একটু করে, বা দিনে যে কোনো সময় জ্বর থাকে, ব্যথা থাকে। কার্ডিও মানে হচ্ছে মাংসপেশি হার্টের, মেগালি মানে বড় হয়ে, যত জায়গায় মেগালি দেখবেন অত জায়গায় বড় হয়ে যাওয়া, হার্টের মাংসপেশিটা সাইজের চেয়ে এই বিশাল ফুলে যাবে সে, তো সে পাম্প করতে পারবে। এরকম এরকম বসে এরকম, এটা জটিল আর কি। দোয়া কেউ করবে আসলে আদৌ সম্ভব শেষ তো না, বুঝছেন তো? আমরা ইনভেস্টিগেশনে যাবো। এক নাম্বার সিবিসি উইথ ইএসআর, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ ইএসআর। যেটা ইনফ্লামেশন হিস্ট্রি আছে এখানে ইএসআর বেড়ে যাবে অনেক বেশি। ডাক্তার সাদাত স্যার আপনাদের কলেজের বিপি ছিল না কে? ডাক্তার সাদাত ভাই, যেটা পাত্তি আর কি। হ্যাঁ, উনি এখন নাই, আগে ছিল বিএনপি এর সময়, তখন ছিল, আমরা ছিলাম না তখন। থাক, বাদ দিয়ে দেন। এএসও টাইটেল করি আমরা, এএসও থাক, এগুলো নিয়ে আবার হাই হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে থ্রোট সোয়াব। এএসও এটা এন্টি স্ট্রেপ্টোলাইসিন ও বলা হয় এটাকে। হ্যাঁ, টাইটার মাত্রা আর কি, টিআইটিআই, এটা হাই হবে অনেক। থ্রোট সোয়াব নিব আমরা, থ্রোট সোয়াব নিব মানে সোয়াব নিয়ে কালচার করব, কালচারের মধ্যে এটা আসবে। আছে চেস্ট এক্সরে করলে কার্ডিওমেগালি পাওয়া যায়, ইসিজি করতে পারি, করতে হবে, পারেন দিয়ে পালা রোগী মানে এতগুলো পরীক্ষা দিলে আমরা দিব, তাও গালিগালাজ করলো তার তো বাঁচাইতে হবে। তার মানে স্যার গ্রাম থেকে অনেক এরা বলে পেশেন্টরা বলে যে
শহরে এসে যদি একটু ডাক্তার বলে যায় তোর মধ্যে ডাক্তার সব অভিজ্ঞ না একবারে সব দিয়ে দেখতে হয় না। যাক অভিজ্ঞতার সাথে ইন্ডিয়া যাক, ইন্ডিয়া গেলে দেখবেন যে একবারে আরো রেখে দিবে। ওদের প্রশ্ন হচ্ছে মানে সব দিয়ে কি দেখতে হবে মানে কি হয়েছে আগেকার ডাক্তারগুলোতে আপনি দেখলে বুঝতে পারবেন কি হয়েছে। না এখন ডাক্তারদের চোখ নাই আর কি, টেস্ট আছে। ইনভেস্টিগেশন এক নাম্বার হচ্ছে সিবিসি উইথ ইএসআর, কমপ্লিট ব্লাড কাউন্ট করব অবশ্যই পুরোটাই, সাথে ইএসআর দেখবো। ইএসআর দিয়ে থাকে, ইএসআর মানে হচ্ছে ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। যে কোনো একটা ইনফেকশন যেটা একটা ইনফ্লামেশনের ইয়ে আছে এখানে ইএসআরটা অনেক বেশি হবে। দুই নাম্বার হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা হচ্ছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা যে কোনো ইনফ্লামেশনে বেড়ে যায়, এটা দেখবো। তিন নাম্বার হচ্ছে এএসও টাইটার, এটাকে বলা হয় থাকে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এস হচ্ছে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও স্ট্রেপ্টোলাইসিন ও, এর নাম আছে, নামটা জানলে হবে। এটা করি আমরা স্ট্রেপ্টোলাইসিন ও এনটি এনটি, হ্যাঁ এটা কি পুরোটা? জি পুরোটা। এটা দিলে তো শেষ সব শেষ মানে কিছু নাই তো, শুধু এটাতে পাবেন আরবিসি, ডব্লিউবিসি, প্ল্যাটিলেট। প্ল্যাটিলেট দেয় না বলেই হয়, দিলে যায়। শূন্যতা আছে কি নাই ওটা দিয়ে দেখ। সিবিএসের ওই হিমোগ্লোবিন দেখলে বোঝা যাবে রক্ত শূন্য আছে না, এতটুকুই, আর কিছু নেই। কোনো রিঅ্যাক্টিভ সেল আছে কিনা দেখা যাবে, এখানে লিউকোসাইট বেশি থাকে। কি পরিমাণ কমে গেলে বুঝবো যে মানে চেকআপ দিয়ে কোনটা দেবে? কয় জি পার্সেন্ট আসলে মানে যখন চেকআপ দেয় সিবিসি কমপ্লিট আর কি। সিবিসি কমপ্লিট চেক আপ একটা যে হয় এগুলো আলাদা করাবো একদিন, পুরো শরীর চেক আপ হবে না, আমাদের সবই দিতে হবে। যেটা বলছেন কি হিমোগ্লোবিন কত 10 এর কমে গেলে আমরা ভয় পাই, 10 মিলিগ্রাম পার ডিএল, নরমালি কত? নরমাল 10 এর বেশি থাকে। পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে 11 থেকে 14 নরমাল, পুরুষদের ক্ষেত্রে 12 থেকে 14 নরমাল। এএসও টাইটার এটা করলে মানে এই ফিভারের জন্য একটা অ্যান্টিবডি তৈরি হয়, এটাকে অ্যান্টি স্টেপলাইজেশন ও বলা হয়ে থাকে। আমরা এটা মাপি, মেপে দেখা যায় যে এটা অনেক বেশি হয়েছে, তাহলে বুঝি এটা ইনফ্লামেশনটা আছে। এটা হচ্ছে থ্রোট সোয়াব, যেহেতু প্রথমে ফেরিনজাইটিস হয় বা গলার মধ্যে প্রদাহ হয়, গলা থেকে আমরা যখন এই যে কি বলে এখন তো করোনা চলছে, করোনার জন্য আমরা গলা থেকে সোয়াব নিয়ে টেস্ট পাঠাই। সোয়াব বলতে একটা তুলা দিয়ে গলা থেকে স্যাম্পল নেই, নিয়ে এটাকে পাঠিয়ে দিই। ঠিক এটা এরকম হয়, আমরা গলা থেকে সোয়াব নিব, নিয়ে এটা পাঠিয়ে দিব কালচার করার জন্য, দেখবো যে কালচার সেন্সিটিভিটিতে পজিটিভ আসছে, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াটা আছে, তখন বুঝবো যে এটা রিউমেটিক ফিভার। চেস্ট এক্সরে করবো, এক্সরে করে দেখা যায় হার্টটা বড় হয়ে আছে, যেহেতু হার্ট একটু বলে আমরা কার্ডিওমেগালি, কার্ডিওমেগালি। এই আর ইসিজি করলে বোঝা যাবে হার্টে অ্যাবনরমাল মুভমেন্ট হচ্ছে। এই জিনিসগুলো করলে, আর আমরা এই সাইডে লিখবো না, ওনার তো আবার ডিস্টার্ব হচ্ছে। ইসিজিতে অনেক জটিলতা আছে, এটা ইয়া অনুযায়ী কোথায় আঘাত করেছে, মাংসপেশিতে করেছে নাকি ভালভের মধ্যে করেছে, এগুলো অনুযায়ী ইসিজির বিট গুলো উল্টাপাল্টা হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাম আমাদেরকে বলছিল যে মানে হিমোগ্লোবিন নাকি পুরুষদের 14 থেকে 18 হইতে পারে, বাংলাদেশের মধ্যে 14 এর উপরে 18 পাওয়া যায় না, 12 থেকে 14 নর্মাল ধরে আর কি। মেয়েদের ক্ষেত্রে 11 থেকে আমরা 16 ধরি বড় রেঞ্জে আর কি, কিন্তু 11 পর্যন্ত থাকলে আমরা স্যাটিসফাই থাকি। বাংলাদেশের মধ্যে নিউট্রিশন অভাব থাকে, আমাদের মা বোনদের নিউট্রিশন অভাব থাকে, যার কারণে রক্তর ভ্যালুটা একটু কম থাকে হিমোগ্লোবিনের, কিন্তু 11 পর্যন্ত নর্মাল থাকে। 10 এর নিচে গেলে আমরা ভাবি আয়রন ট্যাবলেট দেই, অথবা অনেক কমে গেলে রক্ত দেই, ইয়ে করি ইলেকট্রোকার্ডিওগ্রাম মুছে দেই। ট্রিটমেন্ট লিখে এখানে সুন্দর কাজ করে হচ্ছে পেনিসিলিন। এই রোগের মধ্যে পেনিসিলিন দিতে হয়। এক নম্বর হচ্ছে যখন এই রোগটা হবে আমরা দিব যে কমপ্লিট বেড রেস্ট। জি না, হার্টের উপর প্রেসার পড়বে, তার হার্টটা দুর্বল হয়ে আছে। দুই নাম্বার হচ্ছে ওরাল ফেনক্সিমিথাইল পেনিসিলিন দিব আমরা, ফেনক্সিমিথাইল। ওরাল ফেনক্সিমিথাইল পেনিসিলিন এটা দিব তাকে 250 গ্রাম, 250 মিলিগ্রাম করে দিব হচ্ছে যে 6 আওয়ারলি, 6 ঘন্টা পর পর সে খাবে ফর 10 days। একটা
3 নাম্বার হচ্ছে অ্যানালজেসিক্স। জি, ব্যথা তো বড়িতে আছে, জ্বর আছে, ব্যথা আছে। অ্যাসপিরিন আছে না? অ্যাসপিরিন ক্যান বি পেনিসিলিন ক্যান বি দেওয়া জি 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 250 মিলিগ্রাম করে দিবেন। অ্যাসপিরিন 60 মিলিগ্রাম পার কেজি, মেপে দিতে হবে এটাকে। 1 কেজিতে 60 মিলিগ্রাম করে। প্রিন্টারতে এখন পাওয়া যায় না। পাওয়া যায় না আসলেই? না, পাওয়া যায় না। দোকানে থাকলেও দেয় না। তাই? ইয়া লাগবে তো, প্রেসক্রিপশন লাগবে তো। প্রেসক্রিপশন দিলে সাপ্লাই দিবে ভালো দোকান থেকে। যদি আপনি আমাদের মেডিকেশনে দেন, প্রেসক্রিপশন দেন, তখন দিবেন আপনাকে এমনি বললে। এটা কি ইনজেকশন? জি না, মেডিসিন। অনেক ইঞ্জেকশন ছোট ছোট শিশুকে দিতে দেয় না, রোপায় লাগিয়ে দিচ্ছে। না, অর্ধেক করে যেমনি আমাদের ইয়ে হয়, বেশি হলে আমরা ডিভাইডেড ডোজে দিব। স্ক্রিন ছাড়া মানে ও নারটা কি দেয়া যায়? প্যারাসিটামল দিতে পারেন, অ্যানালজেসিকের মধ্যে আইবুপ্রোফেন দিতে পারেন, ইন্ডোমেথাসিন পরে দেয়। আইবুপ্রোফেনটা ভালো, আইবুপ্রোফেনটা 400 মিলিগ্রাম বা 200 মিলিগ্রাম যা দেন, এটা ভালো কাজ করে। যদি কার্ড, জি দিনে একবার। এটা পার ডে আমরা মাপবো। 1 কেজি মানুষের জন্য 60 মিলিগ্রাম। আপনি 60 কেজি হন, গুণ দিবেন 60 কে, গুণ দিয়ে এটাকে ভাগ করে ডিভাইডেড ডোজ করে দিতে হবে। ধরেন ফর্মুলেশন আছে 500 মিলিগ্রাম করে ওষুধগুলো, তো আপনার হলো ধরেন এই 2000 মিলিগ্রাম লাগবে আপনার, তো আপনি 4 বেলা দিবেন 500 মিলিগ্রাম করে, ভেঙে একসাথে দিবেন না, ডিভাইডেড ডোজে দিবেন। যদি কার্ডাইটিস থাকে, যদি রোগীর কার্ডাইটিস থাকে, আমরা দিব কি জানেন? স্টেরয়েড। তাতে কার্ডাইটিসের ইনফ্লামেশনটা কমে যায়। কি দিব? প্রেডনিসোলন দিব। এক থেকে 2 মিলিগ্রাম পার কেজি ডেইলি। এগুলো বেদনাশক না? ব্যথানাশক, ইনফ্লামেশন কমায়, দুইটাই কমায়। অল্প সময় ইউজ করতে পারবো আমরা, সর্বোচ্চ 3 মাস, এর চেয়ে বেশি করা যাবে না। আছে আর লাগবে না। যদি কোরিয়া হয়, তার এই জার্কি মুভমেন্ট হচ্ছে অ্যাবনরমাল, আমরা যে এরকম রিমেটিক কোরিয়া লিখছি না, তো আমি সিডোনামস কোরিয়া লিখছি, এটাও কিন্তু কারেক্ট, কিন্তু এটা একটু কঠিন হবে, এজন্য আমি রিমেটিক কোরিয়া লিখে দিয়েছি। কোরিয়া মানে হচ্ছে অ্যাবনরমাল জার্কি মুভমেন্ট, এটা ড্যান্সিং মুভমেন্ট আমরা বলি। একটা পেশেন্ট ছিল, সে উনি ছিলেন ইয়াতে, এই হাজতে, মানে পুলিশ ইয়াতে আর কি, প্রোটোকলে। তো উনি আসামি আর কি, উনি আমাদের মেডিসিনে ভর্তি করিয়েছেন। হাতে তো ইয়া লাগানো, ওই যে বেরিয়ে পড়ানো 2 হাতে। তো ওনার যখন এই ইয়া কোর্স শুরু হয়েছে, উনি ব্রেক ডান্স দেওয়া শুরু করেছেন, আওয়াজে পুরো ওয়ার্ড একেবারে ইয়ে হয়ে গেছে। 5 মিনিট পর আবার উনি স্বাভাবিক হয়ে গেছেন। মানে অ্যাবনরমাল সে বুঝেও না এটা হয়। এটা হলে আমরা ডায়াজিপাম দিব। ঘুমের ওষুধ। হ্যাঁ, এটা হচ্ছে বেনজোডায়াজেপিন গ্রুপের হাইলি সিলেক্টিভ গ্রুপ, এটা ডায়াজিপাম দিব। জি, অর না, যদি থাকে, এটা থাকলে এটা দিব ডায়াজিপাম, না থাকলে দিব না। আর এমন তেমন কিছু লাগবে না। যদি দেখি হার্ট ফেলিওর চেক আপ করাতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে। বাকি যেগুলো অ্যাবনরমালিটি আছে ওগুলো দিতে হবে। মেইনলি হচ্ছে এটা। এই পেনিসিলিনটা অনেক ভালো কাজ করে, 10 দিন দিয়ে দেখা যায় যে অনেক, মানে তার কন্ডিশনটা ইমপ্রুভ করে যায়। ডায়াজিপাম ওষুধ আছে, ওরাল। এই ইনজেকশনটা স্যার ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়া দেয় না? এই ইনজেকশন দিবা না তো, ইনজেকশন তো আল্লাহ। ইনজেকশন হচ্ছে যে আপনার ইয়া হচ্ছে, কোরিয়া হচ্ছে, খিচুনি হচ্ছে। আমরা এমনি নরমালি যদি কোরিয়ার আগে রোগী থাকে, তাকে ডায়াজিপাম ওরালি দেই। আচ্ছা, না এই যে 0.5 আছে, 1 আছে। ঘুমের ওষুধ কিন্তু এটা ঘুমের ওষুধ দিই আমরা, দিলে হইলো। এই দিবা না, এগুলো দিলে মুসিবত লেগে যাবে। এটা হচ্ছে নেশার ওষুধ। যারা ড্রাগ অ্যাবিউজার ভেন্ডিয়ান ইয়ানে, তো তারা এটা ইনটেক করে। বেনজোডায়াজেপামের হ্যাঁ, বেনজোডায়াজিপিনের হাইলি সিলেক্টিভ, মানে বেশি সময় কাজ করে, এইটা হচ্ছে এটা ডায়াজিপাম। আর হচ্ছে নরমালি কাজ করে মিডাজোলাম, ওটা কম ঘুমানে, এটা বেশি ঘুমানে। কি আরেকটা কথা আছে আমার এখানে। আমরা যারা আমাদের এই কোর্স করে যারা মোটামুটি আমরা এগুলা সিলেক্ট করতে পারবো, প্রেসক্রাইব করতে পারবো, মানে শুধু এমবিবিএস পেনিসিলিন দিতে পারবেন, পেনিসিলিনটা। না বেনজোডায়াজেপামের এটা তার তো এত খিচুনি থাকবে না, ভয় পেয়ে যাবেন, আপনি সাহস করবেন না। সত্যি যে রেড আছে কথা, মানে ওয়ার্ডেও ভয় পায়, তার পাশে 2 জন দাঁড়িয়ে থাকতে হয়, তার অক্সিজেন সাপোর্ট দিতে হয়, দাঁড়িয়ে থাকে 2 জনকে ডাক্তার, তার যখন এটা ওঠে। তা আপনি কোন রিস্ক নেবেন? যদি বেশি দেন বা কম দেন, বেশি দিলে সে বেশি ঘুমাবে,
কম দিলে তার রাফ খিচুনি আবার উঠবে, খিচুনির সাইকেল মেনটেন করে তখন তাকে এটা দিতে হয়, কতক্ষণ পর পর দিবে। এটা আমাদের জন্য ওয়াইজ না আর কি। আমরাও এখানে স্যারদের ইয়া ছাড়া আমরাও দাঁড়িয়ে থাকি যে স্যাররা এগুলো সব মেনটেন করে দেয় আর কি। মানে এই ওষুধটা মনে করেন যে এমনি ঘুমের হিসেবে দিতে পারবেন, ঘুমাবে সে, ঘুমের ওষুধ লাগবে মিডাজোলাম ভাই পাওয়া যায়, খাও 2-3 টাকা করে, সেডিল নামে পাওয়া যায়, রিভোট্রিল নামে পাওয়া যায়, এগুলো রিপোর্টে তো স্যার ক্লোনাল দিবা। এটা মানে ঘুমের ওষুধগুলো বলছি আর কি, এগুলো স্পেসিফাই করা যায় সহজ আর কি। তো এখানে যে যদি আপনি খিচুনি হচ্ছে খিচুনি ওষুধ দিতে যান তাহলে কিন্তু মার্ডার হয়ে যাবে। অনেক সময় খিচুনি ওষুধ দিলে এই আমাদের ব্রঙ্কোকনস্ট্রিকশন হয়ে শ্বাসকষ্ট শুরু হয়, এই সময়ে অক্সিজেন সাপোর্ট লাগে, আমরা অক্সিজেন সাপোর্ট নিয়ে দেই, তখন তার মধ্যে সাপোর্ট নেই, সে মরে গেলে আপনার বাইন্ধা রাখবে আর গেছে, সারা জীবনই শেষ। এর আরো ভয় পাই আর কি, আগে পিঠ বাঁচাতে হবে, এটা মুসিবত। বেশি নিলে মারা যাবে। মরবে মানে দিয়ে দেখেন না, আপনি নিয়ে দেখেন আজকে একটা তো 40 টাকা দেখছি। তুই সে খাই দেখছেন? খেতে দেখছি যে আচ্ছা মনে নাই? আমাকে যে একজন বলছে যে একসাথে 40 টাকা, 2 পাতা কি এক পাতা 20 টাকা করে থাকে তো সিজে। মনে নাই এখনো? না উনি তো অল টাইম এরকম ফ্যামিলি ওর নেশা ওই করে। তো কি বলবো আর, এখানে তো বুঝতো। এটা আমি বলে লাভ নেই, যে নেশা নেশা নেয়, আপনি নেশাটা নিয়ে দেখেন কি হয়। আচ্ছা আমরা শেষ, এটা টপিক শেষ, এই যে ভাই এটা দৈনিক একটা করে রাতে খাইতে পারে একটা করে। আমি জিজ্ঞাসা করে লিখেন আমরা নতুন ইয়েতে যাচ্ছি, লো ব্যাক পেইন। ব্যাক পেইন যেটা এটা আমরা লো ব্যাক পেইন নামে চিনি আর কি। ব্যাক পেইন তো বুঝেন যে আমাদের মাজা ব্যথা হয়, হ্যাঁ হ্যাঁ নতুন টপিক, আমাদের মাজা ব্যথা হয়, এটাকে আমরা লো ব্যাক পেইন বলি। এমন মানুষ নাই যে মাজা ব্যথা হয় না, এটা আমরা জানতে হবে। কজ গুলো কি কি আছে দেখেন, মেইনলি কোথায় হয়, লাম্বার রিজিয়নে হয়, লাম্বার এল ইন, আজকের টপিক। হ্যাঁ আজকের টপিক সেটা। লাম্বার রিজন বুঝেন আমাদের, এই যে দেখেন এখান থেকে L1 L2 L3 L4 L5 পাঁচটা ভার্টিব্রা বা কশেরুকা আছে, এই কশেরুকাগুলোকে একসাথে বলা হয় থেকে লাম্বার কশেরুকা বা লাম্বার ভার্টিব্রা। এই মাজাদেশি মাজার মধ্যে যেগুলো আছে পাঁচটা, প্রথম পাঁচটা হ্যাঁ মাজার মধ্যে প্রথম পাঁচটা, নিচ থেকে না মাঝখান থেকে, যখন এই থোরাসিক শেষ হয়ে যায় এগুলো থোরাসিক ভার্টিব্রা বলে, মানে এই এগুলো যেগুলো লেগে আছে এগুলো থোরাসিক, এগুলো যখন শেষ এরপর থেকে লাম্বার 1 2 3 শুরু হয়, এগুলো আমাদের মাজার সাপোর্ট দেয়। তো এখানের মধ্যেই সার্জারি গুলো বেশি হচ্ছে এখন, কারণ মাজা ব্যথা যাদের ভালো হচ্ছে না তাদেরকে সার্জারি করা লাগছে। বা ধরেন যারা খুব বেশি ভারী কাজ করছে, খুব ওয়েট বিয়ারিং কাজ করে, বস্তা তোলে বা মাটি কাটে, তাদের ক্ষেত্রে এই রোগগুলো অনেক বেশি হয় এবং এই ক্ষেত্রে সার্জারি লাগে এবং এগুলো ভালো হয় না। এই জন্য আমরা যখন ওয়েট বিয়ারিং করব তখন অবশ্যই খুব সাবধানে, একেবারে ঝুঁকে তুলতে যাবো না। বাসায় যখন দেখি যে আম্মুরা খুব ঝুঁকে, পাতিল বড় হলে বড় রান্না বান্না থাকলে তখন তুলতে হবে যে এই পায়ে সাপোর্ট দিয়ে, এই সাপোর্ট দিলেন, এই পাটা আগে ফেলতে হবে মাটিতে, ফেলে আর পরে তুলতে হবে, এইভাবে সাপোর্ট দিয়ে তুলতে যায়, এই সবাই এমনি তুলতে যায়, ঠিক না? এই যে গেল একবার গেলে এরপরে দেখবেন যে আর আসতেছে না, এরপরে যে হসপিটালে দেখেন যে বের হয়ে গেছে ডিস্ক, তারপর যে সার্জারি করো 50,000 বা 1 লাখ দিয়ে নিউরো সার্জারির কাছে। নিশ্চয়ই এরকমই হয়, যাদের নিউরো সার্জারি লাগে সার্জারির পর আর তুলতে পারে না না সার্জারির পর তুলতে পারে কিন্তু নিষেধ, তুললে আবার বের হয়ে যাবে। কি বের হয় আমি বলবো এগুলো। 1 নাম্বার এগুলো একটা ভয়ের কারণ, এই জন্য ফ্যামিলিতে মেনলি আসলে মানে গ্রামে বা শহরে তো কম, গ্রামে ওই যে মা বোনরা বেশি কাজ করে, ধানের বস্তা ইয়া তুলতে হয়, ধান ইয়া করতে হয়, বাসায় অনেক বড় রান্নাবান্না থাকে, বড় ফ্যামিলি, পাতিল তুলতে হয়, তোলার সময় অবশ্যই পা রেখে এরপর তুলবে, বড় ফ্যামিলি না থাকলেও তো এরকম দেখছি। কাজ করতে হয় অনেক, এরকম তো হয়ে যাবে বড় ফ্যামিলি না তো এগুলো কাজ করতে হয়। এই জন্য বলতে হবে যারা বাসায় আছে তাদের যাতে সেফ থাকে এই ব্যাপারটা নিয়ে। আমরা যেহেতু আসছি জানার জন্য, তো জানাটা স্প্রেড করে দিতে হবে। 1 নম্বর হচ্ছে মেকানিক্যাল, দেখেন মেকানিক্যাল কজ, যান্ত্রিক ত্রুটি। মানে আপনি চলছেন খাচ্ছেন, যেভাবে এটা রাখার কথা ছিল এটা রাখেন নাই, সে ব্যথা হয়েছে, কোনো রোগ নাই এখানে, আপনার চলাফেরা লাইফস্টাইলের কারণে এটা হচ্ছে, ঠিক আছে? দেখেন এই কারণগুলো কি, প্রোলাপসড লাম্বার ডিস্ক, আচ্ছা লাম্বার দিব না বুঝবেন না, কইগুলো ইন্টারভার্টিব্রাল লিখি, prolapsed intervertebral disc DISC। 2 নাম্বার তাহলে সে lumbar spondylosis, sprain, strain,
or spasm. In one of the muscle or ligament. Ligament. হ্যাঁ, lumbar spondylosis. Spondylosis. লাস্ট একটা দিব যে congenital spinal abnormality. আল্লাহ। শেষ। এটা হচ্ছে মেকানিক্যাল কজ, নন মেকানিক্যাল কিন্তু আছে অনেকগুলো। কি হয়? এক নম্বর হচ্ছে দেখি বলছেন মনে প্রলাপসড ইন্টারভার্টিব্রাল ডিস্ক, বা ইন্টারভার্টিব্রাল বুঝাইতে হবে আপনাদেরকে। ইন্টার মানে মাঝখানে, পড়েছিলেন আপনাদেরকে ইন্ট্রা ওগুলো পড়িয়েছে নাকি প্রথম বেসকে পড়াইছিলেন? ইন্টার আর ইন্ট্রা মানে বুঝে নাকি? আমাদেরকে পড়াইছে কিন্তু আমাদের মনে নেই। আর প্রথম দিনের পড়া ছিল এটা, প্রথম যখন আসছে এখানে। ইন্টার আর ইন্ট্রা কে বলতে পারবেন কোনটা কি? ওই ভাই এর নাম ভুলে গেছি। ভাইয়ের কি হবে? ইন্টার মানে কি, ইন্ট্রা মানে কি? আর ইন্টার মানে হচ্ছে দুটোর মাঝখানে ইন্টার মাঝামাঝি। হ্যাঁ বুঝলাম আপনার ঠিক আছে। এটা কি ইন্টার মানে মাঝখানে না ভিতরে, আর ইন্ট্রা মানে মাঝখানে? ইন্টার মানে ভিতরে, ইন্টার মানে হচ্ছে মাঝখানে, ইন্টার মানে মাঝখানে, ইন্টার মানে ভিতরে। আচ্ছা ইন্টার মানে ভিতরে, ইন্টার মানে উপরটা হচ্ছে মাঝখানে, নিচেটা ভিতরে। তাহলে এটা উল্টো হইলো নাকি? না আপনার ঠিক আছে। ইন্টার মানে হচ্ছে মাঝখানে, মানে আমরা বলি ইন্টারসিটি আন্তনগর। ইন্টারসিটি ট্রেন আছে না, আন্তনগর মানে দুটো নগরের মাঝখানে যে ট্রেন চলে তা ইন্টারসিটি বলা হয়ে থাকে। আর ইন্ট্রা মানে হচ্ছে কোন একটা জিনিসের ভিতরে। আমরা রুমের বুদ্ধি ছাড়া সবাই ছাড়া ইন্ট্রা রুম, একটা রুমের চারটা রুমের মাঝখানে যে পার্টিশনটা ইন্টার রুম পার্টিশন। ইন্টার মানে দুটার মাঝখানে, ইন্ট্রা মানে একটার ভিতরে। তাহলে এখানে আছে ইন্টার মানে মাঝখানে, ভার্টিব্রা মানে কশেরুকা। এই দুটো ভার্টিব্রা মাঝখানে, এগুলো প্রত্যেকটা ভার্টিব্রা বলা হয়ে থাকে। ওই দেখেন না যে আমাদের এই স্পাইনাল কর্ড, এটা ওটা দেন, ডান দিকে যান, এটা আর ডান দিকে যান, এস এস দেখেন এস। এই পুরুষ এখানে প্রায় 33টা ভার্টিব্রা থাকে যখন বাচ্চা হয়, মানে ছোট থাকে। পরবর্তীতে 26টা হয়ে যায় এগুলো। এই 26টা এগুলো আর কি, প্রত্যেকটা জিনিস একটা ভার্টিব্রা। দুটো ভার্টিব্রা মাঝখানে দেখেন ওই সি লেখা ডি লেখা, দুটো ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে দেখেন। আমরা হাত দেন, আমি দেখাই কি আসছে, কেটে দেন। এটা যদি দেখতে পারেন, এগুলো হচ্ছে প্রত্যেকটা ভার্টিব্রা বলা হয় থাকে, প্রত্যেকটাকে ভার্টিব্রা বলে। দেখেন এই ভার্টিব্রা, এটা ভার্টিব্রা, এটা ভার্টিব্রা, এটা প্রত্যেকটা ভার্টিব্রা। ভার্টিব্রার মাঝখানে দেখেন স্পেস, এটা হচ্ছে ইন্টার ভার্টিব্রাল স্পেস। তো এই স্পেসের মধ্যে একটা ইলাস্টিক টাইপের জিনিস থাকে, এটাকে বলা হয়ে থাকে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। ওই যখন গরুর মাংস খায় তখন দেখা যায় দুটো ভার্টিব্রার মাঝখানে ইয়ে থাকে, ইন্টার ভার্টিব্রাল ডিস্ক বলা হয়ে থাকে। হ্যাঁ মাঝখানে থাকে, প্রত্যেকটা জিনিসের মাঝখানে থাকে, আমাদেরও আছে। এবং এটা সাপোর্ট, যদি দুইটা ভার্টিব্রা একটা দাঁড়াটা একেবারে ফ্রিকশন না হয়, না তো ক্ষয় হয়ে যাবে। আমরা সবসময় বলছি যদি বাঁকা হচ্ছি, সোজা হচ্ছি, ঘুমাচ্ছি, তো এরকম ফ্রিকশন হইতে দুইটা হাড্ডি দেখবেন যে ফ্রিকশন করতে করতে ক্ষয় হয়ে যাবে। মাঝখানে একটা ইলাস্টিক টাইপের একটা জিনিস দেওয়া আছে, যার কারণে এটা ফ্রিকশন থেকে বেঁচে যায়। এটার নাম হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা দেখলে দেখা যায় না, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কটা এরকম এরকম মাঝখানে দুটা ভার্টিব্রাল মাঝখানে এরকম দেখা যায়। এই ডিস্কের মাঝখানে একটা ইয়ে আছে, সেন্টার আছে সাদা, তার পাশে সাপোর্ট আছে। এটা হচ্ছে মাঝখানের স্ট্রাকচার। এই মাঝখানের স্ট্রাকচারটার নাম কিছু লিখবেন না, আমি একটু কঠিন ভাবে আগাচ্ছি। নিউক্লিয়াস পালপোসাস তার নাম, পালপোসাস লিখেন না, জাস্ট নামগুলো জানলে হবে। তার নাম হচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস। আমাদের পর আপনার দরকার নেই। ফাইব্রোসাস
শ্বাস যখন জাস্ট এটা মানে নিউক্লিয়াস, জানি না কোষের ভিতরে নিউক্লিয়াস থাকে, মাঝখান বরাবর হ্যাঁ এটা নিউক্লিয়াস ধরেন এই ভার্টিব্রা, স্পাইনাল কর্ড আছে না? হুম স্পাইনাল কর্ড স্পাইনাল কর্ডের সামনে, স্পাইনাল কর্ডটা বুঝাবো, দেখেন এই ডিস্ক আছে না, স্পাইনাল কর্ড তো দেয়া মাঝখান নাই। যেটা গেল তাই না? এই ডিস্কগুলোর মাঝখানে ছিদ্র আছে, জি 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 এই এগুলো মাঝখান বরাবর না, এগুলো হচ্ছে যে হাত দিলে বোঝা যাবে এক সাইডে, ধরেন এরকম তো, এটা এটা আরেকটা এরকম, এইরকম এই জায়গা হচ্ছে এটা, এখানে থাকে, এই ছিদ্র দিয়ে ইয়াতে যায়, স্পাইনাল কর্ড যায়। জি 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 তাহলে এটা কিনারে থাকে। হ্যাঁ এটা এক সাইডে থাকে পিছনের দিকে। তো এটা যদি কোনো কারণে এটা থেকে বের হয়ে যায় এরকম এর জন্য বাইরে চাপের ঠেলায় এটা বের হয়ে গেল সামনে বা পিছনে, সেটা মাঝখানে বসে আছে, কোনো কারণে যদি চাপ দিয়ে বের হয়ে যায় এটাকে বলা হয়ে থাকে প্রলাপস। প্রলাপস, প্রলাপস মানে হচ্ছে যে জায়গায় ছিল ওই জায়গায় নাই, সে অন্য জায়গায় বের হয়ে গেছে। শক্তিটা বের হয়ে যাবে। কোন কোন জিনিসটা বের হয়ে যাবে? অ্যানুলাস ফাইব্রোসাস, সরি নিউক্লিয়াসটা অ্যানুলাস ফাইব্রোসাসকে ভেদ করে বের হয়ে যাবে। সে ভিতরে ছিল, ভিতরে থাকতো, এটা ভালো। যখন সে ভিতর ভেদ করে বাইরে চলে যাবে এটাকে বলা হয় প্রলাপস। এবং বলি এটার নাম হচ্ছে ডিস্ক, ইন্টারভার্টিবল ডিস্ক না বললাম। এই ডিস্ক যদি ডিস্কের চাপে চলে যায় এটা হচ্ছে যে প্রেসারের কারণে যায়, ওয়ার্কিং লোড বেশি হলে তখন যে তখন ব্যালেন্স করতে পারে না, ডিস্কের যে চাপ হয় মানে তখন এমন প্রেসার হয় যে ডিস্ক খুব সংকুচিত হয়ে যায় দুইটা মাঝখানে, সে প্রেসার দিয়ে ভিতরটাকে বাইরে বের করে দেয়, এরপরে রুগী গেছে। স্পাইনাল কর্ডের মধ্যে দেয় চাপ আর চিল্লাচিল্লি শুরু হয়, আর শুরু হতে পারে না, জীবন শেষ, সার্জারি মিনিমাম 1 লাখ। এই কুজো হয়ে যায় যাবে। হ্যাঁ কুচু হয় না মানে সোজা হইতে পারে না, কুচু তো হবে না, সে সোজা হবে কিন্তু সোজা হলে প্রচুর ব্যথা, দৌড়ানো দৌড়ে শুরু হয়। প্রলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, বুঝছেন তো না? প্রলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক সার্জারি ছাড়া সম্ভব না, যদি এটা কোনো সময় বের হয়ে যায় আপনি অচল। যেমন কিন্তু দেখা যায় কি এটা আউট কথা, এই আসলে এখানেও তো বাইরে গেলে অনেকে এটা বেরোলে সমস্যা নেই, এখানে ডিস্ক নেই, অনেকে আছে এক ধরনের ইয়ে মারে। সেটা আমরাই করি ওয়ার্ডে, হাত বাঁকা হয়ে গেছে জাস্ট মোছা দিলে হাত বসে যায় জায়গায়, এটা না, এটা ডিস্ক নেই, এখানে কোনো ডিস্ক নেই, ডিস্ক শুধু এখানে। ডিস্ক বের হয়ে গেলে নিউরো সার্জন ছাড়া কেউ ধরতে পারবে না এটাকে। 2 নাম্বার হচ্ছে স্প্রেন, স্ট্রেন, এগুলো চাপ, টান টান করে চাপ দেয় মাংসপেশি, আমরা বলি যে টান খেয়েছে, রগে টান খেয়েছে আমরা বলি, এটা হচ্ছে এগুলো এই স্প্রেন স্ট্রেন। অর স্পাজম, স্পাজম মানে সংকোচন, যে মাংসপেশি দেখা যায় অনেকবার কাজ করলেন, হ্যাঁ খেলতে গেলে হ্যাঁ অনেক ধরে, ধরতে আর হাঁটা যায় না, রাতেও হয়, ইয়েস, এটাকে স্পাজম বলা হয়ে থাকে। এই সবগুলো একটা মাসল বা যদি এই স্পাইনাল কর্ডের চারপাশে যে মাংসপেশিগুলো আছে, অথবা লিগামেন্ট চিনেন, লিগামেন্ট দুইটা জয়েন্টের মাঝখানে যেটা দৃঢ়তা স্থাপন করে, এটা লিগামেন্ট বলা হয়। ওই লিগামেন্টের মাংসপেশির মধ্যে যদি টান খায় বা সে অ্যাবনর্মাল সংকুচিত হয় তখন আমাদের এই ব্যথা শুরু হতে পারে। রাতে যে ইয়াটা হয় টানটা পড়ে কি এই ক্যালসিয়াম। 3 নাম্বার লাম্বার, সবগুলো কঠিন। লাম্বার স্পন্ডাই, দেখেন স্পন্ডাইলোসিস, লাম্বার মানে হচ্ছে লাম্বার রিজিয়ন, স্পন্ডাইলোসিস হচ্ছে মাঝখানের ভার্টিব্রা, মাঝখানে যেটা থাকে সেটা লিগামেন্ট। স্পাইনাল কর্ডের মাঝখানে স্পাইনাল কর্ড, এটা তো মাঝখানে গেল দেখো স্পাইনাল কর্ডের একটা কর্ড, এটা তো লিগামেন্ট শুধু থাকে যেটা হাড্ডির মাঝখানে, যেটা হাড্ডিকে একত্রে রাখার জন্য যেই আমাদের ফাইব্রাস জিনিস থাকে এটাকে বলা হয়ে থাকে লিগামেন্ট, বুঝছেন? তো ওই লিগামেন্ট আছে। এবার আছে লাম্বার স্পন্ডাইলোসিস, লাম্বার মানে লাম্বার রিজিয়ন, স্পন্ডাইলোসিস হচ্ছে দুইটা ভার্টিব্রার মাঝখানে যে ডিস্ক আছে, ডিস্কের ইনফ্লামেশন, তাহলে লাম্বার ওই তাহলে ওর প্রচুর ব্যথা হবে। আর হচ্ছে কনজেনিটাল মানে জন্মগত স্পাইনাল অ্যাবনরমালিটি, এটা যদি যেমনি শেপে দেখেন এস শেপে আছে সুন্দর, একবার বাইরে একবার ভিতরে, এটা যদি কোন জন্মগত ত্রুটির কারণে সোজা হয়ে থাকে তখন প্রচুর ব্যথা হবে। জন্ম ত্রুটিও আছে, এগুলোর জন্য হাঁটতে পারে না, সে সোজা দাঁড়াতে পারে না, কুজু হয়ে যায়, অনেক কুজু থাকে, এগুলো হচ্ছে মেকানিক্যাল কজ। 2 নাম্বারটা একটু বলবেন। অবশ্যই স্ট্রেন স্ট্রেন, এগুলো চাপ, টান টান, বুঝলাম রগে টান খেয়েছে, এই জিনিসগুলো এই দুইটা। অর স্পাজম, স্পাজম মানে হচ্ছে মাংসপেশি একবার চাপ দিয়ে ধরে রাখছে আপনাকে, হাঁটতে গেছেন এখানে প্রচুর ধরে ধরছে, ইয়াটা কি স্যার ট্রিটমেন্টটা কি? এখানে দিলে বলবেন যে কোনো টানাটানি নাই, যেমনি আছে এমনি বসে থাকতে হবে। স্যার এমন ভাবে ধরে যেটা দেখো খুব পেইনফুল, আর এটা যার হয়েছে সে বুঝে, কিছু করার থাকে না তখন, না হ্যাঁ কিছু করা যাবে না, বললে না আমি এমনি করি এইভাবে জাস্ট বসে থাকলে রিল্যাক্স থাকতে হবে, রিল্যাক্স, যাতে মাংসপেশি আবার সংকুচিত না হয়, হাঁটতে গেলে সংকুচিত হয় বেশি, কারণ আমরা তো জানি যে মাংসপেশি রিল্যাক্স থাকে, যেমন রাখে পা যদি নরমাল রাখেন রিল্যাক্স, তাহলে চলে যাবে কিছুক্ষণ পর, মানে ইস্যু থাকে প্রচুর ব্যথা হয়, তাহলে আপনার ক্যালসিয়াম দুধ খেতে হবে বেশি এটা যেন অনেকে অন্য জায়গায় ব্যথা হইতে পারে। না,
জি, পুরো শিরদাঁড়ার মধ্যে। আর আমরা যেহেতু পড়াচ্ছি ব্যাক পেইন লোয়ার যেহেতু, তাহলে মাজাতে বেশি আর কি। আর কোনো কোথাও সমস্যা মুছে দিই। এগুলো না বুঝে ধরে তো আপনারা ভয় পেয়ে যাবেন। এই জন্য 4 নম্বর, হ্যাঁ, কনজেনিটাল মানে হচ্ছে জন্মগত। স্পাইনাল হচ্ছে স্পাইনাল কর্ড যেখানে থাকে এটাকে বলা হয় স্পাইন। স্পাইনাল কর্ড যেটা ভিতর থাকে এটাকে বলা হয় স্পাইন, শিরদাঁড়াকে স্পাইন বলি ইংলিশে। এই স্পাইনের মধ্যে যদি দেখেন এটা একটু সামনে বাঁকা আছে, ওইটা দেখেন পিছনে এসে আবার সামনে সুন্দর কার্ভ। যদি সে এই নিচের জায়গাটা এসে এরকম না হয় সোজা আসে, তাহলে কিন্তু অ্যাবনরমালিটি। সে যেমন থাকে এমনি নাই, সোজা কথা হচ্ছে এটা। এমন না থাকলে দেখা যায় যে স্পাইনাল কর্ডের উপর চাপ পড়ে, খুব ব্যথা হয় তার, সে বেশি ভার বহনের কাজগুলো করতে পারে না। এটা হচ্ছে আমাদের জন্য একবারে পারফেক্ট একটা শেপ, যে শেপে আমরা হাঁটতেও পারি, কাজও করতে পারি। এটার কোনো ব্যত্যয় হলে দেখা যায় যে জীবন বিপন্ন। তবে দেখেন নন মেকানিক্যাল কজ জান আল্লাহ আজ তো দেরিতে যায় আমার বলে। তাও তো ভালো। না বলতে হবে, আমরা তো মান করবো না বলে গেলে। আমাদের কলেজের মধ্যে এটা কি লিখে স্যার এটা এফ বি বি না হ্যাঁ দেখেন বি দেখেন, আমার তো মনে নেই। আছে স্যাক্রোআইলেটিস, 2 নম্বর হচ্ছে ভাইরাল ইনফেকশন। এই পাশের লেখাগুলো যখন লেখেন তখন আর লিখবো না, এই পাশে এখানে থাকবো, আর লিখবো, টেনশন কারণ নেই, লিখলাম ওই দিকে লিখবো, স্যার ওরা আমু জানে না, আমাদের চলে যায়। তাই না? না বলি চলে যায়। ওরা আমু জানলে তো বসে থাকবে কিনা। তোমরা আমার নাম্বারটা আমাকে দিয়ে দিও। হিসেবে আমার তো তার সব মিথ্যা জানবে। ভাই আচ্ছা ভাই নাদুল্লাহ আমরা দেখতেছি না ফাঁকি মারতেছে। ক্লাস 9 তো শুধু নাম লিখতে আবার হবে। আমরা নাম লেখা লেখা আবার শুরু করতে হবে। ভাই ভাই কথা বলা যাবে না কিন্তু। ও লিখতেছে না স্যার, ও কথা বলতে ও লিখতেছে না স্যার, ওর একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আমাদের। তাহলে এটুকু থাকলে আমাদের মনে হয় লাগবে না। শেষ লিখে ফেলেন তাড়াতাড়ি, 1 মিনিটের মধ্যে চট করে। তাহলে একটা হচ্ছে স্যাক্রোআইলেটিস, এটা ইনফ্লামেশন, আইলেটিস মানে ইনফ্লামেশন। স্যাক্রাম দেখেন এটা বলে স্যাক্রাম, বড় যে হাড্ডিটা পিছনে নাম স্যাক্রাম। ওই যে লম্বাটা, হ্যাঁ কোন আকৃতি? এটা হ্যাঁ, কোন আকৃতিটা স্যাক্রাম, আর এটা হচ্ছে যে আইলিয়াম। এই দুটো মাঝখানে যে জয়েন্ট আছে এটাকে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট বলা হয় থাকে। এই জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন হয়, এটা হলো স্যাক্রোআইলেটিস। ঠিক আছে? 2 নম্বর যে এই এটার সাথে এটার যে জয়েন্ট মাঝখানে এটা হলো স্যাক্রোআইলেটিস। এটার সাথে এটার যে জয়েন্ট ভিতরের এই যে 3 কোণা একটা আছে না, ওটার সাথে এর যে জয়েন্ট, এটা হলো এত স্পেস থাকে না, এটা স্পেস দিয়ে রাখছে, ওই স্পেস নাই, ওই মাঝখানে জয়েন্টের মধ্যে স্পেস নাই, এটার সাথে এটা কোনো স্পেস নেই, দিয়ে রাখছে আর কি, এই স্পেস নেই, ওইখানে স্পেস নেই, দেখেন লাগানো একেবারে একটা জয়েন্টের সাথে একটা খুব বেশি চাপ দেওয়া। আইলেম স্যাক্রাম, স্যাক্রামের 3 কোণাটা, আইলেম হচ্ছে পাশের বড় হাড্ডিটা, দুটার মাঝখানে জয়েন্ট, এটাকে বলে স্যাক্রোআইলিয়াক জয়েন্ট। এখানে যদি ইনফ্লামেশন হয় এটাকে বলা হয় স্যাক্রোআইলাইটিস। তারপর যে কোনো ভাইরাস দ্বারা ইনফেকশন হতে পারে মাজার মধ্যে। অস্টিওপোরোসিস আমরা পড়েছি না, অস্টিওপোরোসিস যে আমাদের মধ্যে যে হাড্ডির মধ্যে যদি ক্ষয় রোগ হয় এটাকে অস্টিওপোরোসিস বলা হয়ে থাকে, এবং এটার কারণেও আমাদের মাজা ব্যথা হয়। অস্টিওমেলাসিয়া হচ্ছে ভিটামিন ডি এর কারণে অ্যাডাল্ট পারসনের যে রোগ হয় এটাকে বলা অস্টিওমেলাসিয়া। ভিটামিন ডি থাকবে না এটার মধ্যে, হাড্ডির মধ্যে হাড্ডি গঠনে ভালো একবার স্ট্রংগেস্ট হাড্ডি হবে না, তখন তার খুব বেশি ব্যথা হবে, এটাকে অস্টিওমেলাসিয়া বলে। বাচ্চাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর কারণে যে রোগ হয় তার নাম হচ্ছে রিকেটস, এবং বড়দের জন্য ভিটামিন ডি এর কারণে যে রোগ হয় এটাকে বলা হয় অস্টিওমেলাসিয়া। একই মাল্টিপল মায়োলোমা, এটা একটা হচ্ছে হাড্ডির ক্যান্সার। মাল্টিপল মায়োলোমাকে বলা হয় থেকে হাড্ডির ক্যান্সার। এখানে হাড্ডির মাঝখানে ক্যান্সার হয় এবং হাড্ডিটা পুরোপুরি ভঙ্গুর হয়ে যায় এবং একটু আঘাত খেলে হাড্ডিটা ভেঙে যায়। তো হাড্ডির যে কাজগুলো ছিল রক্তবাহিনী উৎপন্ন করা, মাল্টিপল মায়োলোমা, এটা কি আসলে মায়োলোমা, হ্যাঁ হাড্ডির ক্যান্সার।
এটা হচ্ছে হাড্ডির ক্যান্সার। মানে বোন ক্যান্সার বলে যেটা ক্যান্সার বলে সেটা হ্যাঁ, এটা বোন ক্যান্সার বলতে পারেন, হাড্ডির ক্যান্সার। থেরাপি যেটা দেওয়া আছে ওই থেরাপির কারণে কি হার্টের বেশি হয়ে যায়, ভঙ্গুর ফ্র্যাকচার হয়ে যায়? থেরাপি দিলেও হয়, রোগের কারণ হয়, দুইটা কারণ হয়ে একবার শেষ হয়। কিও বোঝা যাবে স্যার এটা ব্লাডের টেস্ট করলে বোঝা যায়, তারপরে এমআরআই করলে বোঝা যায়, সিটি স্ক্যান করলে বোঝা যায়, এক্সরে করলে বোঝা যায়। ক্যান্সার রোগে কি কি বাঁচানো যায়? আল্লাহ যদি বাঁচায়, বাঁচানো যায়। রক্তের যে ক্যান্সার গুলো সেগুলো আমাদের বাঁচানো সম্ভব। অস্টিওপোরোসিস অস্টিওপোরোসিস মানে হচ্ছে ভঙ্গুর হয়ে যাওয়া হাড্ডি, হাড্ডির মিনারেল গুলো যদি ডিপোজিট গুলো কমে যায় এটাকে হাড্ডি ভঙ্গুর। ভিতরের অংশ হ্যাঁ, মিনারেল গুলো কি ক্যালসিয়াম গুলো চলে যাবে রক্তে। স্যাক বললাম যে জয়েন্টের মধ্যে ইনফ্লামেশন, স্যাক্রা এবং আইলেমের মধ্যে। আর আর ঠিক আছে তো না, মুছে দিলাম, ট্রিটমেন্টে চলে যাবো। ওহো, আজকেও টাইম শেষ, চিন্তা করছেন মাসে চলে যাবেন। আমি চাই যে আমি কিন্তু সব পড়াচ্ছি না, আমি 5 পেজ ঘেটে 1 পেজ পড়াচ্ছি আপনাদেরকে। আমি যদি লিখে দিতাম হয়ে যেত, কিন্তু উপরটা ধরে ধরে পড়াইলে আমাদের 12 রাতে স্যার ওই এভাবে ইনভেস্টিগেশন নাই শেষ করা দরকার। ইনভেস্টমেন্ট দিব না। ইনভেস্টিগেশন লাগবে না। আমরা কি এখন কি দিছি বলেন তো? পড়া দিছি না, এখন কি দিব? সিম্পটম লাগবে না, ক্লিনিক্যাল ফিচার্স। আল্লাহ, এক নাম্বার, পেইন ভেরিস উইথ mechanical activity. দুই নাম্বার, sudden onset. মাঝখানে একটু প্রশ্ন করেছেন, ওই যে কিছুক্ষণ বসে থাকে যে একটু ব্যথা করে, কেন? অনেক কারণ, কোনটা বলবো? যেমন আমরা এখন বসে আছি, এটা মেকানিক্যাল পেইন, রেস্ট নিলে আবার চলে যাবে। precipitated by weight lifting. সাডেন অনসেট জি, sudden onset, এগুলা একসাথে হ্যাঁ পুরোটা একসাথে। pain limited to back. Prognosis good. পেন লিমিটেড হ্যাঁ, limited to back. Prognosis good. স্যার বাইরে কোয়ালিটি জি জি, বাইরে by weight, WEIGHT, weight lifting. এর মধ্যে এগুলো হচ্ছে এক ধরনের, যদি শুধু ব্যথাটা এক জায়গায় সীমাবদ্ধ থাকে, যদি ছড়ায় তাহলে এরকম হবে। এদিকে তো হবে না। ইউনিটারাল লেগ পেন, ওটস দেন। শুনেন, একটু পর্যন্ত হচ্ছে ভাই, শুনতে হবে। এটা হচ্ছে শুধু মাজা ব্যথা। তো মাজা ব্যথার কারণে পরবর্তীতে নার্ভের মধ্যে প্রেসার দেয়, কারণ নার্ভ তো সামনে, মানে আমাদের স্পাইনাল কর্ড সামনে, এটার ভিতরেই তো নার্ভে প্রেসার দেয়, তখন এই জিনিসগুলো হতে পারে। এটা নরমাল সবার জন্য, যদি প্রেসার দেয় পরবর্তীতে এটা হতে পারে ইউনিটারাল লেগ পেন, পায়ের মধ্যে ছড়াবে এটা। unilateral leg pain. Pain radiates beyond knee. ইউনিটারাল লেগ পেইন হ্যাঁ, একটু বলে শেষ। 6 নাম্বারটা, আর দিব না কিছু। স্যার এটা কি করা যায় স্যার? যেমন আমি এখন কিছুক্ষণ বসে আছি, একটু ব্যথা করতেছে। আপনি রেস্ট নেবেন, কমে যাবে। এখানের চেয়ার গুলো তো ইয়া না, আমাদের এই যে কার্ভ মেনটেন করার চেয়ার না, এই জন্য ব্যথা হয়ে যায়।
আমরা যখন পরীক্ষা থাকে আমরা যখন লম্বা সময় পড়ি তখন এরকম হয়। পরবর্তীতে আসে, পরে দুইটা তাইলে পরবর্তী ওগুলো ইনফরমেশন পরে এগুলো পরে আসে। হ্যাঁ, প্রথমে পেইন, ব্যথা ভেরিজ উইথ মানে বদলায় মেকানিক্যাল অ্যাক্টিভিটি, আপনার অ্যাক্টিভিটির সাথে সাথে ব্যথা বদলায়। যদি আপনি অ্যাক্টিভিটি বন্ধ করে দেন ব্যথা কমে যাবে, অ্যাক্টিভিটি যত বেশি করবেন ব্যথা বেড়ে যাবে। এটাকে বলা হয় যে মেকানিক অ্যাক্টিভিটির সাথে তার একটা সামঞ্জস্য আছে। 2 নাম্বার হচ্ছে সাডেন অনসেট মানে হঠাৎ করেই ব্যথা শুরু হয়ে গেল। প্রিসিপিটেটেড বাই মানে বাড়বে, বাই ওয়েট লিফটিং হঠাৎ করে শুরু হলো এবং ওজন করতে গেলেন, বহন করতে গেলেন, ব্যথা আরো বেড়ে গেল। ঠিক এরকম হয়, প্রচুর ব্যথা। প্রিসিপিটেট মানে বেড়ে যাওয়া, ওয়েট লিফটিং নর্মাল ব্যথা আছে, বাজারে গেছেন ব্যাগ নিয়েছেন আরো ব্যথা বেড়ে গেছে, এরকম মানে যে কোনো কাজের মাধ্যমে ব্যথাটা আরো বেড়ে যায়, এটা হচ্ছে মেইন জিনিস। 3 নাম্বার হচ্ছে পেইন লিমিটেড টু ব্যাক মানে শুধু আমাদের মাজা এরিয়ার মধ্যেই থাকে নর্মালি প্রথমে। তারপরে প্রগনোসিস ইজ গুড মানে ওষুধ দিলে তাদের ভালো হয়ে যায় অথবা সে রেস্ট নিলে সুস্থ হয়ে যায়। আচ্ছা বলছি ইউনিটাল লেগ পেইন, প্রগনোসিস মানে হচ্ছে তার ওষুধ টষুধ বা ম্যানেজমেন্ট করার পরে তার ফিডব্যাকটা অনেক ভালো, সে সুস্থ হয়ে যায়, ব্যায়াম দিলে অথবা তাকে রেস্টে রাখলে সে সুস্থ হয়ে যায়। এই জন্য প্রগনোসিস বলি আমরা। রোগ ভালো হওয়ার চান্স, সার্জারি করা লাগে হ্যাঁ এটা পরে পরে এরপরে একটু পর্যন্ত সার্জারি নেই। ব্যথা হয়েছে মাজা ব্যথা, কি সার্জারি এখন? পরবর্তী মাজা ব্যথার কারণ খুঁজতে গিয়ে যদি দেখে যে একটু থাকলে ভালো সে, এরপরে দেখেন ইউনিলেটারাল লেগ পেইন, এক পাশে ব্যথা শুরু হলো, মাজা ব্যথা এক পাশে ব্যথা। কেন? সে মাঝখানে স্পাইনাল কর্ড ছিল, ডিস্ক বের হয়ে স্পাইনাল কর্ডে দিয়েছে চাপ, স্পাইনাল কর্ড থেকে তো নার্ভ বের হয়েছে, পরে নার্ভ গুলো যে পায়ে সাপ্লাই দেয়, চাপ দিয়েছে যে এক পা ব্যথা শুরু হয়েছে স্পাইনাল কর্ডে চাপ দেওয়ার কারণে। এটা হচ্ছে ইমার্জেন্সি কন্ডিশন। তারপর যে পেইন রেডিয়েটস বিয়ন্ড নি, হাঁটুর নিচে পেইন যাচ্ছে, তাহলে আরো বেশি চাপ দিছে, একবার হাঁটুর নিচে যে নার্ভ যায় এখান থেকে বের হয়, দিল চাপ, ব্যথা শুরু হলো। তার কি এই কন্ডিশনে গিয়ে তখন সার্জারি লাগে আর কি। তখন ব্যথা কমে যায় ওষুধ খেলে, কিন্তু ব্যথা বারবার হতে থাকে। এই দেখছেন পড়ানো তো আর কি করবো, সময়টা আসলে আমার হয় না। আসলে 1 ঘন্টা 2 মিনিট পড়িয়েছি আসার পরে এখানে, কিন্তু কি হলো 1 ঘন্টা 2 মিনিটে। হ্যাঁ একটু পড়াবো, এটা শেষ করে দিব, নামাজ পড়ে এসে এটা শেষ করে দিব, এরপর চলে যাবো আর কি। এটা শেষ করতে ইনভেস্টিগেশন লিখবো আর ট্রিটমেন্ট শেষ। সেক্টর থেকে করলে ভালো হয়। এখন স্যার নামাজে 2 বার হয়ে যাচ্ছে। নামাজ পড়েন না। আপনার সব ধরে কিছু পাওয়া যায় না আর কি বেশি। নরমালি আমরা প্রথমে করতে পারি এক্স-রে, লাম্বার রিজিয়ন, প্লেন এক্স-রে, of lumbosacral, প্লেন এক্স-রে জি, spine, প্লেন এক্স-রে of lumbosacral spine দেখেন, এটাই লিখছে তারা। এরপর ক্লাস আছে না ভাই, MRI of lumbosacral spine তারা দিয়েছে ESR, হিমোগ্লোবিন, সিএফটি প্রোটিন, MRI CBC with ESR স্যার এমআরআই অফ লাম্বোসেক্রাল স্পাইন, এটা হ্যাঁ CBC with ESR আছে, হিমোগ্লোবিন, আর তেমন কিছু লাগবে না। বুঝছেন তো? এটা প্লেন এক্স-রে মানে নরমাল এক্স-রে আর কি, অফ লাম্বোস্যাক্রাল স্পাইন, লাম্বার এবং স্যাক্রাল রিজিয়ন বলা হয় এটাকে। এই মাজার জায়গাকে বলা হয় লাম্বার রিজিয়ন, এটা স্যাক্রাম, এই দুটাকে একসাথে বলা হয়, এই অঞ্চলটাকে বলা হয় লাম্বোস্যাক্রাল রিজিয়ন, অথবা এই দুটো স্পাইনের অংশ, এই জায়গাটা বলা হয় থেকে লাম্বোস্যাক্রাল স্পাইন। এই জায়গাটা আমরা একটা এক্স-রে নিব। এক্স-রে কি দেখা হয়? কম হবে এক্স-রে এর মধ্যে দেখা হয় কোনো ডিস্ক বের হয়ে গেছে কিনা, যে ডিস্কগুলো যেমনি থাকার কথা ছিল একটার পর একটা, সে কি জায়গা নড়াচড়া করেছে কিনা, কোনো ফ্র্যাকচার হয়েছে কিনা, এগুলো দেখা যায়। হালকা বের হয়ে ব্যায়ামের মাধ্যমে না সম্ভব না, বের হয়ে গেলে ব্যায়াম ট্যায়াম করে লাভ নেই, ব্যায়াম করলে আরো বের হবে। বের হয়ে গেলে তাকে একমাত্র আগের জায়গায় নেওয়ার একমাত্র হচ্ছে সার্জারি, কোনো বাইরে আদার কিছু করা সম্ভব না। আমার আম্মুর বের হয়েছে, ডাক্তার নিজের কথাতে মানে এটা বের হয়েছে, বের হয়েছে ব্যায়াম দিছে, বের হয়েছে মানে এটা হালকা
এটা মুভ করছে জায়গা থেকে। জায়গা থেকে আমি বের হয়েছে বলতে ডিস্ক বের হয়েছে কিনা এটা বলেন। এটা পুরোটা বের হয়েছে। ডিস্ক তো বের হবে না, ডিস্ক বের হলে তো উনি ব্যথায় থাকতে পারবে না। থাকে উনি বলছে ডিস্ক বের হয়েছে। ওই আমাদের ইয়াগুলো যেগুলো আছে ওগুলো একটা হালকা বের হয়েছে, একটু করে বের হয়েছে। না, এটা ডিস্ক বের হয় নাই। এটা আমাদের যে জায়গা থেকে ভার্টিব্রা গুলো আছে মানে যেগুলো আমরা বলি আর কি কশেরুকা একটু ডিসপ্লেস হতে পারে, যেটা ব্যায়াম দ্বারা ইয়ে সম্ভব, কিন্তু ডিস্ক বের হলে ব্যায়াম দ্বারা রিপ্লেস সম্ভব না কখনো। স্যার ডিস্ক কি ক্ষয় হয়? ডিস্ক ক্ষয় হয়, হ্যাঁ ক্ষয় হয়। ক্ষয় হয়। এটা কিভাবে পূর্ণ হবে? এটা পূর্ণ হবে নিউট্রিশন দ্বারা, ব্যায়াম দ্বারা, রেস্ট দ্বারা। এই একবার ক্ষয় হওয়া শুরু না, আসলে পুরোপুরি সম্ভব না আর কি। হয় না, কারণ আমার এক রিলেটিভ ওনার হয় না, ডিস্ক গুলো ক্ষয় হয়ে গেছে। এগুলো হয় না। তখন দেখা যায় যে আরে যে পেইন, মানে ওইটা একটা ব্যথা। হ্যাঁ, এমআরআই। এবার দেখেন আমরা যে সুস্থ আছি এটা কিন্তু একটা নিয়ম, এটা বুঝতে হবে আর কি। বুঝলে জীবনটা চালানো সহজ, নাহলে মানুষ তো অনেক কিছু করে, সুস্থ আছে সবকিছু করে নি। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, এর নাম হচ্ছে এমআরআই। এটা প্রায় আধা ঘন্টা সময় লাগে মিনিমাম, 20 থেকে আধা ঘন্টা। এই সময়ের মধ্যে শুয়ে থাকতে হয় একটা কভারের মতো ঘরে, ওই ঘরে থেকে এটাকে হ্যাঁ মিনিমাম আর কি 20 থেকে 30 মিনিট। এটাকে ক্লস্ট্রোফোবিয়া বলা হয়ে থাকে, অথবা মৃত্যুর ভয়। তো শ্বাসকষ্ট শুরু হয় রোগীর, উঠে চলে আসে। এটা কষ্ট আর কি অনেক, যারা পারে না তাদের করা যায় না। আচ্ছা ওইটাই আমার ঢুকে যেটা। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো একটা কারণে শুয়েছিলাম আর কি, তো 1 মিনিট পরে দেখি আমার শ্বাসকষ্ট শুরু হয়েছিল, আমি উঠে চলে আসছি সব খুলে নিজেই, সম্ভব না থাকা এই আর কি। তিনি হচ্ছে সিবিসি উইথ ইএসআর, কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, সাথে ইএসআর দেখবো, যেহেতু একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন বাড়তে পারে, যখন ইনফ্লামেশন থাকে তাহলে ইএসআর বাড়বে। হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখলে বুঝবো যদি হার্টের ক্ষয়জনিত রোগ হয় হিমোগ্লোবিন আস্তে আস্তে কমে যাবে, অথবা যদি কোনো ইনফেকশন হিস্ট্রি থাকে হিমোগ্লোবিনের তারতম্য হবে। এটা বেশি জানা, মেনলি হচ্ছে এই দুটো দেখলে আমরা বুঝতে পারি রোগটা কি। ট্রিটমেন্ট সহজ। এমআরআই তো আসলে অনেক কষ্ট। এমআরআই মিনিমাম হিমোগ্লোবিনটা, হ্যাঁ এমআরআইটা 8 থেকে 10,000 টাকা লাগে। 8,000 টাকা। আমাদের মেডিকেল 3,500। সিএর 8,000 টাকা। সিএলএ 15-20 দিন লাগে। হ্যাঁ আমার মা মিনিমাম এক সপ্তাহ লাগে। সিবিসি কোথায়? না ওনাকে আমি করেছি। নাকি ভাই আরে সিবিসি তো টাকা না ভাইয়া। সিএর সাথে মনে হয় 280 টাকা না হবে। ভাই থাক, পরে কথা হবে ইনশাআল্লাহ। 280 টাকা দেবে। আর উনি মনে নেই এখন, জানা না। না ওর মনে নেই হয়তো। সিবিসি টাকা 5,000 টাকা নিবে না, মানে বাঁধে নিয়ে যাবে আপনার রিঅ্যাসিউরেন্স। ছাপ পড়তে হতো রকের। আচ্ছা স্ট্রেন, এটা স্ট্রেন, এটা কি হলো? স্ট্রেন হয়েছে আপনার ব্যথা হলে টান খেয়েছে এরকম স্ট্রেন আর কি। আচ্ছা আবার যদি এটা হয় তাহলে নার্ভ হেড হয়েছে, নার্ভ এটা স্ট্রেন হলো। এটা কি লিখছেন স্যার? রিঅ্যাসিউরেন্স, ডাবল এস ইউ আর এ এন সি, অ্যানাসিড উইথ অ্যান্টি আলসারেন্ট। আর ই এ ডাবল এস ইউ ইউ ডাবল আর এ এন সি and anti আলসারেন্ট। ফিজিওথেরাপি আছে মনে হয়, আর তো তেমন কিছু নাই আমাদের ট্রিটমেন্টে। ফিজিওথেরাপি আছে। চার নম্বর, এন্টি আলসারেন্ট। হ্যাঁ আচ্ছা ড্রাগগুলো দেয়া লাগবে সাথে। ছাড়তে হবে অ্যানাসিডের সাথে। স্যার যে ব্যথার ওষুধের সাথে আগে খেতে হয় না, ইয়া লাগবে না, বেশি ব্যথার ওষুধ খেলে তখন গ্যাস্ট্রিকের সমস্যা যে ওষুধগুলো সেগুলো খেতে হবে। বেশি ব্যথার মধ্যে কিটোরোলাক আছে, ডাইক্লোফেনাক, এগুলোর আগে ন্যাপ্রোক্সেন অবশ্যই দিতে হবে। প্যারাসিটামল, ইন্ডোমেথাসিন, প্যারাসিটামল, আইবুপ্রোফেন এগুলো আগে দিতে হবে না। আপনি ক্যালসিয়াম ওষুধ দেবেন স্যার? না কিচ্ছু লাগবে না, শুধু ও আচ্ছা একটা মিস ইয়া হয় এলাকার মধ্যে, মানে ফার্মাসি যেগুলোতে এগুলোতে তারা
যেটা দেয় এটার মধ্যে একটা দিয়ে দেয় গ্যাস্ট্রিক ওষুধ খান ভাই। ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ, ন্যাপ্রোজেনের সাথে ইয়ে আছে। আমি যারা এসি একজনের খুব জ্বর ব্যথা, তো যাই হোক, তো ন্যাপ্রোজেন প্লাস দিয়েছে, সাথে আবার একটা ইসোমেপ্রাজোল দিয়েছে। সেটা কেন দিলেন? মানে দিছে বিক্রি করতে হবে, মনে নাই ওনার, জানা না উনি। এরপরে দিছে একটা অ্যান্টিবায়োটিক, দিছে গ্যাস্ট্রিকের ওষুধ, দিছে একটা ভিটামিন, দিছে একটা গ্যাস্ট্রিকের ওষুধ। কোনোটাই তো পারফেক্ট করে না। কিন্তু মেইনলি শুধু গ্যাস্ট্রিক ওষুধ দিতে হবে এই জন্য যাদের আগে থেকে গ্যাস্ট্রিকের সমস্যা আছে একটা, না থাকলে যদি আপনি এই অ্যান্টিবায়োটিক দেন অথবা ভিটামিনের ক্যাপসুল দেন, ব্যথার সিভিয়ার ওষুধ ছাড়া বাকি সবগুলোতে কোনোটাতে গ্যাস্ট্রিক ওষুধ খাওয়া লাগে না, কিচ্ছু লাগে না। অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে না, পরে করে, কিন্তু যাদের করে না তাদের দরকার তো নাই। অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে না। না, লাগে না। পেটে সমস্যা থাকলে খাইতে হয়, কিন্তু খাওয়ার পরে সমস্যা হয় না। এমনি আগে থেকে সমস্যা থাকলে তারা মেনটেন করে খাইতে হবে, কিন্তু এমনি যে দিতে হবে এমন না। ইন্ডিকেশন শুধু ব্যথা, কারণ সে যে গিয়ে অ্যান্টিঅক্সিডেন্ট গ্যাসে একটা এই এখানে হার্টিকুলার গ্যাসের সিক্রেশন হয় পাকস্থলীতে, ওইটাকে ব্যালেন্স করবে যাতে এটা বেশি অ্যাগ্রেসিভ কাজ না করে। যদি সে অ্যাগ্রেসিভ কাজ করে তখন এটা অ্যাবনরমাল কাজ করে আলসার করে ফেলে। এই জন্য আমরা অ্যানাস্টেটিকের সাথে ব্যথার ওষুধের সাথে এটা আলসার দিই, এটা আলসারটা না হয়, এতটুকু এই আর কি। তো হ্যাঁ, মানে তোমার হলো যে কমন গ্যাস্ট্রিকের ওষুধ খাইতে হবে। আমি অনেক সময়ই দিই না, বেশিরভাগ সময় দিই না গ্যাস্ট্রিকের ওষুধ। প্রেগন্যান্সিতে এই নাসিদের সাথে আরেকটা নতুন জিনিস পাই, প্রেগন্যান্সিতে গ্যাস্ট্রিক ওষুধ যদি বাধ্যতামূলক, ওই প্রেগন্যান্সিতে গ্যাস্ট্রিক প্রবলেম হয় মাঝে মাঝে, অল্প অল্প দিলে ভালো। কিন্তু প্রেগন্যান্সিতে প্যান্টোনিক্স গ্যাস্ট্রিক সমস্যা হলে খাওয়া আর কি, নাহলে দরকার নেই, বাধ্যতামূলক না। এখানে সবগুলো দেওয়া দেখা যাবে। যায় ওই প্রেগন্যান্সি ওমেগাগুলো দেওয়া যাবে না। প্যান্টোনিক্স দিতে হবে। আবার এদিকে গিয়ে দিতে সেগুলো দিতে, এরপরও স্যার উনি গ্যাস্ট্রিক 7 দিন দিয়ে অফ করে দিতে, এটার মানে ফ্লুক্সাসিন সেভরোজিন দিছে, গ্যাস্ট্রিক দিতে হবে কেন? দিতে তো প্রয়োজন নাই। ওটা তো স্যার সমস্যা কাটা এদিকে আবার কোন সমস্যা? চলতেছে না। হ্যাঁ, ব্যথার ওষুধ খাওয়ার জন্য যদি কিটোলাক টাইপের চলে তাহলে দিতে হবে গ্যাস্ট্রিকের ওষুধ। পিউরিফায়ার টাইপের কোনটা? পিউরিফায়ার 300 বা পিউরিফায়ার, ওই ইনসাফিশিয়েন্ট যেটা বলতে পিউরিফায়ারের আমি বলি গ্রুপ দেখেন, যদি প্যারাসিটামল তারপর আইবুপ্রোফেন এই গ্রুপের হয় তাহলে দিতে হবে না। আইবুপ্রোফেনের দরকার নেই, এমনি খাওয়া যাবে প্যারাসিটামলের মতো। ওই দুটো অ্যান্টিবায়োটিক দিয়ে চলতেছে ওটা। অ্যান্টিবায়োটিক কারণে দিতে হবে না, কোনো সময় না। দিতে হবে শুধু ব্যথার ওষুধ যেগুলো পাকস্থলীতে ক্ষতের সৃষ্টি করতে পারে, এগুলো আগে থেকে ক্ষত আছে তাকে মেনটেন করার জন্য দিবেন। যাদের পেট ভালো তাদের কোনো কিছু দেওয়া লাগবে না। আমি গিয়ে দেখি দাদার হাইপারটেনশন ওষুধ খায়, যাই খায়, দেখেছি ওনার সাথে পুরো একটা গ্যাস্ট্রিক ওষুধ সকালে একটা রাতে একটা, আমি যা বন্ধ করে দিচ্ছি, শুধু শুধু গ্যাস্ট্রিক ওষুধ খায়। হার্টে যারা হার্টের হার্টের কিছু লাগে না, গ্যাস্ট্রিক ওষুধ করতে আসবে, এগুলো ম্যালপ্র্যাকটিস হয় ইয়াতে এলাকায়। ঠিক আছে, আমাদের আর কিছু লাগবে না। দেখেন, এক নম্বর হচ্ছে এক্সপ্লেনেশন এন্ড রিঅ্যাসিউরেন্স। তার যে ব্যথাটা আছে তাকে বুঝতে হবে যে আপনার এই কাজের কারণে ব্যথাটা হয়েছে, আপনি এই কাজ না করলে ভালো হয়ে যাবেন। এক্সপ্লেন করবেন যে এই কারণে হয়েছে, রিঅ্যাসিউরেন্স আপনি ভালো হয়ে যাবেন, এটা বললে সে অর্ধেক সুস্থ। স্যার লাগাতার যদি কেউ 2-4 বছর ধরে গ্যাস্ট্রিক ওষুধ খাইতে থাকে, ক্যান্সার নিশ্চিত, স্টোমাক ক্যান্সার নিশ্চিত। স্টোমাক ক্যান্সার একটা কারণ হচ্ছে 3 মাসের বেশি একটানা কেউ যদি গ্যাস্ট্রিক ওষুধ খায় তার স্টোমাক ক্যান্সারের চান্স অনেক বেড়ে যায়, পাকস্থলী ক্যান্সার। কারণ সে যায় কি করে, সে গ্যাস্ট্রিক কিন্তু সমস্যা করে না খাইলে। একটা খাইতে পারবো না, সিক্রেশনটা বন্ধ করে। একটা জীবন খাইতে পারবো না। স্যার আমার বুঝছেন সমস্যা নেই, গ্যাস্ট্রিকের ওষুধ না খেলে ওনার থেকে মানে এটা আমার সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। আমার ফ্যামিলি তো আছে। ওনাকে বলতে হবে কি জানেন, পাকস্থলী দেখেন, পাকস্থলী দুটো থেকে সকালে একটা রাতে একটা, তো সকালে না খেলে হয়ে যায়। এই পাকস্থলী না, পাকস্থলী এই জায়গার মধ্যে আলসার হয়, এইসব জায়গা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, বের হওয়ার পর আমাদের গ্যাস্ট্রিক ওষুধের কাজ কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বেশি বা কম বের হয় সে গিয়ে এই পাম্পগুলোকে বন্ধ করে দেয়, অল্প যতটুকু লাগবে ততটুকু করে বাকিটা বন্ধ করে দেয়। মানে তার কাজ হচ্ছে এইটাকে বন্ধ করে দেয়, এটা কিন্তু উপকারী পাকস্থলীর জন্য। যখন থেকে আলসার আছে তখন সে উপকারী না, তখন তাকে বন্ধ করে রাখতে হবে। এই জন্য গ্যাস্ট্রিক ওষুধ দেয় আমরা, যে একটা না গ্যাস্ট্রিক দিয়ে থাকেন সবগুলো বন্ধ করে দিবে। তখন বলছি তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা বের হইতে পারবে না। একটা না একটা কোষের নরমাল অ্যাক্টিভিটি বন্ধ করে রাখলে সে ক্যান্সারে কনভার্ট হবে নিশ্চিত। তাই আপনি চাপ দিতে দিতে সবসময় হাইড্রোক্লোরিক অ্যাসিড বন্ধ করে দিবেন। মানে হেলথি গ্যাস্ট্রিক ওষুধের কাজ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বন্ধ করে দেওয়া বা কমাই দেওয়া। বারবার কমাইতে ওই কোষ আর মরে যাবে, তখন সে উল্টাপাল্টা কাজ শুরু করবে এবং সে ক্যান্সারের করবে, রূপ নিবে। আলসার থাকলে কাজ করবে ভালো, আলসার থাকলে এই গ্যাস্ট্রিক কাজ করে ভালো। কিন্তু আলসার থাকলে আলসারের ওষুধ শুধু গ্যাস্ট্রিক ওষুধ না, আলসার অনেকগুলো আছে, এই জায়গাটা ফিল আপ হয়ে যায়, এরকম ওষুধ আছে। সুক্রাল ফ্যাট যেগুলো আছে ওষুধগুলো, এগুলো দিলে আলসারটা আস্তে আস্তে হিল হয়ে যায়, সমস্যা হবে। এই জন্য
খুব ইয়া থেকে সচেতন যারা 3 মাস খাচ্ছে সুপ্রাফেট এটা কি মানে এটা ইয়াই এন্টি আলসার এন্টি জেনেরিক সুপ্রাফেট 4 টাকা দাও এটা না চারটা খেতে হয় দুইটা খেতে হয় হ্যাঁ বলেছে স্যার হ্যাঁ লিকুইড এটা একটা আবরণ তৈরি করে। আমি বলি যদি ধরেন একটা না কেউ 3 মাস খাচ্ছে তার বলবো যে 2 বেলা খাচ্ছেন বাদ দেন 1 বেলা খান এক মাস 1 বেলা চালিয়ে বন্ধ করে দেন স্যার বলছিল খাবারটা মেনটেন করেন ঝোল বেশি খাবেন না ঝাল বেশি খাবেন না আচ্ছা স্যার, হ্যাঁ। ভাজা পোড়া খাবেন না তার তেমনি ঠিক হয়ে যায় এই যে আমার সাথে এই যে আছে আজকে, এই সমস্যাটা কিন্তু ভাষা বলতে ঝোল বেশি ঝাল বেশি আর তেলের ওষুধ খাবে না সে তেলের খাবার খাবে না সহজ মানুষ পেট তো কি সবসময় ইয়ে করবে না পেট তলা বানাইছে যে ভালো যাতে কাজ করে আমি যদি ধরে গরম করে রাখি তো সেটা গরম থাকবে স্যার বলছিল সুপ্রাফেটটা যেখানে কত হ্যাঁ এই ক্ষতটাকে আস্তে আস্তে সে আবরণ তৈরি করে এটা ক্ষতটা হিল করতে সাহায্য করে সুপ্রাফেট গ্যাস্ট্রালফেটটা কি সুপ্রাফেট? এন্টি হ্যাঁ হ্যাঁ একই কথা এটার সুপ্রাফেট হচ্ছে জেনেরিক নেম গ্যাস্ট্রালফেট হচ্ছে এটা বাণিজ্যিক নেম এক মাস 15-20 দিন খেলে হয় আলসারে অনেক মানে সুন্দর কাজ করে এটা আর কি 1 মাসের মধ্যে তার সুন্দর ভালো রেসপন্স দেয় তখন সে ভালো থাকে আর কি কিন্তু খাবার দাবার মেনটেন করতে লাইফস্টাইল মোটিভেশন লাগবে এবং যারা সিগারেট খায় অবশ্যই সিগারেট বন্ধ সিগারেটটা গিয়ে এই আলসারটাকে আরো এই বাড়ায় এত পরিমাণ বাড়ায় তারপরে ছিদ্র হয়ে শেষ পাকস্থলীতে খাবার চলে আসে পাকস্থলী থেকে বাইরে তারপরে সে মরে যায় এবং ক্যান্সারের কারণ আলসার থেকে যতগুলো ক্যান্সার হয়েছে এগুলোর মধ্যে মেইনলি কারণ হচ্ছে সে সিগারেট খায় সিগারেটটা এবং পান দুটা খেয়ে আলসার বাড়ে মশার কয়েল থাকে। মশার কয়েল এটাও খাওয়া হ্যাঁ পানের কারণে মুখের আলসার হয় মুখের আলসার হয় বারবার আলসার হতে থাকলে এটা এক সময় ক্যান্সার রূপ পেট থেকে হ্যাঁ ভাত বের ইয়েস ভালো কথা বলেছেন এই খাবার আছে না ছিদ্র হয়ে গেলে রক্ত ভাত সব পাকস্থলীতে থেকে বের হয়ে একেবারে পুরো পেট চলে আসবে অ্যাসিড হাইড্রোক্লোরিক এখানে চলে আসবে এসে পুরো পেট এবার লিভার টিভার যা আছে সব অল্প সময়ের মধ্যে যদি না খুলি পেট ড্যামেজ করে দিবে সব তারপর তার বাঁচানো সম্ভব হয় না তো মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সার্জারি করা লাগে ছিদ্র মারা লাগে পুরো পেট ধুইতে হয় আমার হ্যাঁ 3 থেকে না 3-4 মাস বলি 3 থেকে 4 ঘন্টার মধ্যে তার অবস্থা খারাপ হবে মরে যাবে পেশেন্ট একেবারে এই আর কি ট্রিটমেন্ট আইগুলো তো সহজ অ্যানাসিড দিব ফিজিওথেরাপি তার অনেকগুলো ডোজ আছে কোনটা কোন লাগবে তার ব্যথা অনুযায়ী তার দিতে হবে নরমাল ব্যথা প্যারাসিটামল 500 মিলিগ্রাম 3 বেলা আলসার হলে বেশি ব্যথা করবে না ব্যথা করবে রক্ত বমি হবে পায়খানা থেকে রক্ত যাবে আলসার হলে ফিজিওথেরাপি হচ্ছে যে আপনি ওই ফিজিওথেরাপিস্টের পাঠাবেন তার দেখবে যে কোথায় সমস্যা তার মাংস বেশি দেখবে স্ট্রেন আছে কিনা তখন তারা একটু গরম ভাপ দিয়ে বা কারেন্টের হিট দিয়ে অথবা ভাইব্রেশন দিয়ে তারা ঠিক করে দিবে ব্যায়াম শিখিয়ে দিবে এই ফিজিওথেরাপি আর ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দুইটা জয়েন্টের মধ্যে স্যার ব্যাক দিয়ে গরম হচ্ছে ভালো গরম ঠেকা দিলে ব্যথা কমে যায় ইন্ট্রা আর্টিকুলার স্টেরয়েড দেখেন দুইটা হার্টির মাঝখানে যে জয়েন্ট আছে ওই জয়েন্টের মধ্যে ব্যথা কমানোর জন্য আমরা স্টেরয়েড দিই অল্প সময়ের জন্য এটা খুব কষ্ট দেওয়া যারা বড় বড় ডাক্তার তারা দেয় দিয়ে 2 থেকে 3 মাসে ভালো থাকে আবার এখানে ব্যথা শুরু হয় আর ইন্টারআর্টিকুলার স্টেরয়েড মানে কি যেটা কমন একটু বেশি প্রয়োগ করা হয়। প্রেডনিসোলন দেয় ইন্ট্রা আর্টিকুলার এটা দিতে জান ধরে যায় রোগী এটা সেটিং ছাড়া দেওয়া যায় আইবি না এটা জয়েন্টের ভিতরে ঢুকাইতে হবে আইবি টাইবি কিছু নাই বড় ইনজেকশন দিয়ে অ্যানেস্থেসিয়া অল্প হসপিটাল না এগুলো তো সম্ভব না জয়েন্ট মানে যেটা যে বরাবর যাচ্ছে জয়েন্ট তারা বুঝে তাদের কাছে সিআরএম আছে একটা যেটা তারা দেখতে পারে প্লেস আল্ট্রাসোনোগ্রাফি আছে মাস আল্ট্রাসোনোগ্রাফি তো বের হয়ে গেছে কিন্তু আমি সেগুলো দিয়ে তারা গাইড করে ঢুকে যায় এগুলো সহজ এই আর কি এটা কিন্তু সবাই আছে ব্যাক পেইনটা কিন্তু রোগী বেশি এবং রিউমেটিক ফিভারটাও রোগী বেশি ট্রিটমেন্ট দিলে জানলে হলো আজকে আর পড়াবো না স্টেমিনা নেই শেষ। এই আর কি বাকিগুলো থাকবে পরবর্তীতে যদি কেউ কন্টিনিউ করে আমি অন্য কয়েকদিন গ্যাপ থাকবে বাকি মহামারী বন্ধুরা আসবে এসে তারা ক্লাস নিলে বললো আমি আবার রিপিট করবে এসে পরে নেক্সট ক্লাস থেকে কি থাকবে